জেলখানায় আছেন তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না, শুনানির তারিখ দেওয়া হচ্ছে না, নানান ধরনের টালবাহানা করে তারপর তাদেরকে জেলখানায় আটকে রাখা হচ্ছে। তার সাথে নানা নির্যাতন তো আছে। এখনো পর্যন্ত সেই ছাত্রলীগের নিয়োগ দেয়া জেল সুপার থেকে শুরু করে বিভিন্ন জেলের কারারক্ষীদের মধ্যে অনেকেই আছেন কৃত্রিমভাবে এই কারাগারে বন্দী, এদের উপরে নানান ধরনের নির্যাতন তারা চালিয়ে যাচ্ছেন। তো আমরা ওনাদের কাছ থেকে শুনবো এবং কেন করা লাগবে, এটা আপনাদের কাজ না? আর সমন্বয়ক, আপনারা কি বাড়ির থেকে লোকজন নিয়ে দেশ স্বাধীন করে ফেলছেন? আপনাদের পাশে আলেমরা ছিল না? এই দেশের মানুষ ছিল না? আজ পর্যন্ত কারোর শুনি নাই যে কোথাও গিয়ে কোনো সমন্বয়ক গিয়ে কোনো আলেমের পাশে দাঁড়াইছেন। কারণ কি? এদেরকে মানুষ মনে হয় না? ছিলাম শাপলা চত্বরে, জেল খেটেছি, আমাদেরকে তো কখনো আমাদের থেকে মতামত নেওয়া হয় না দেশ কিভাবে সংস্কার করা হবে। স্বৈরাচার পতনের 6 মাস হয়ে গিয়েছে। যে সমস্ত আলেমদেরকে স্বৈরাচার গ্রেফতার করেছিল, বিনা দোষে জেল খাটিয়েছে। দুঃখের বিষয় হলেও সত্য যে এখনও পর্যন্ত সে সমস্ত আলেমরা জেলখানায় বন্দী আছেন, তারা জেলখানায় মানবতার জীবনযাপন করছেন। তাদেরকে কেন মুক্তি দেওয়া হচ্ছে না, কেন তাদেরকে এখন ছাড়া হচ্ছে না, এদের পিছনে দায় কে? এ বিষয়ে একটা টক শোতে আলোচনা করেছেন সাংবাদিক ইলিয়াস হুসাইন। তার সাথে সদ্য কারামুক্ত কয়েকজন আলেমও ছিলেন, যে কারাগারে তাদের সাথে কেমন আচরণ করা হতো এবং তাদেরকে কেন মুক্তি দেওয়া হচ্ছে না, এ বিষয়ে তারা আরও বিস্তারিত কথা বলেছেন। তরুণ সাংবাদিক ইলিয়াস সহ এদের সকলের আলোচনা শুনবো। একটা ভয়ঙ্কর এই কি বলে, মানে কি বলবো, এটা সুস্থ আসলে বলা সম্ভব না, মানে অসুস্থ একটা মানুষ এই দেশটাকে গেল 15 বছর শাসন করেছে। শ্বাসরুদ্ধকর একটা পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে। তার মধ্যে সবচাইতে বেশি নির্মম নির্যাতন যাদের উপরে চলেছে তারা হচ্ছে এই দেশের আলেম সমাজ। সে আলেম সমাজের উপরে গেল 15 বছর যে নির্যাতন চলেছে, আমার মনে হয় আল্লাহ তাদের জেলখানার ভেতরে তাদের যেই আত্মচিৎকার, সারা রাত জেগে আল্লাহর কাছে যেই কান্না, সেই চোখের পানির বিনিময়ে হয়তো এমন অস্বাভাবিক একটা পরিস্থিতির ভেতর দিয়ে এই দেশকে যে কেউ আমার মনে হয় কল্পনাও করেনি। ইভেন আমরা নিজেরাও যখন কিনা এই কোটা সংস্কার আন্দোলন হচ্ছিল, এটা নিয়ে আমি নিজে স্বীকার করছি এখনো। আমি নিজে মনে করেছি যে এটা বোধহয় রয়ের বা আওয়ামী লীগের পাতানো একটা খেলা। শেখ হাসিনা চীনে যাচ্ছেন, ইন্ডিয়াতে যাচ্ছেন, এইসব সফর টফরে কি হচ্ছে, এটা থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর জন্যই এই আন্দোলনগুলো হচ্ছে। তো সেই দেশটা স্বাধীন হয়েছে, আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। কিন্তু যে আলেম সমাজের উপরে বিশাল নির্যাতন চললো গেল 15 বছর ধরে, আজকে স্বাধীনতার 6 মাস পরে আমি এই মুহূর্তে যে লাইভে এসছি, আমার সাথে বেশ কয়েকজন অতিথি আছেন, অত্যন্ত সম্মানিত অতিথি। তারা জানাবেন কারাগারের ভেতরে এখন পর্যন্ত কত হাজার মানুষ জেলখানায় আছেন, তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না, শুনানির তারিখ দেওয়া হচ্ছে না, নানান ধরনের টালবাহানা করে তারপর তাদেরকে জেলখানায় আটকে রাখা হচ্ছে। তার সাথে নানা নির্যাতন তো আছে। এখনো পর্যন্ত সেই ছাত্রলীগের নিয়োগ দেয়া জেল সুপার থেকে শুরু করে বিভিন্ন জেলের কারারক্ষীদের মধ্যে অনেকেই আছেন কৃত্রিমভাবে এই কারাগারে বন্দী, এদের উপরে নানান ধরনের নির্যাতন তারা চালিয়ে যাচ্ছেন। তো আমরা ওনাদের কাছ থেকে শুনবো এবং সরকারের কাছে অনুরোধ থাকবে যে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি, এই বিষয়টা নিয়ে যেন আমাদের পরবর্তীতে আর কখনোই কথা বলতে না হয়। কারণ এদেশের আলেম সমাজ যদি মাঠে নামে তাদের আলেমদেরকে মুক্তি করার জন্য, এটা দিয়ে বহির্বিশ্ব আপনাদেরকে একটা অতি ইসলামিস্ট কালার দেওয়ার চেষ্টা করবে। বহির্বিশ্বে আওয়ামী লীগ সবসময় যেটা করে, এখনো পর্যন্ত আপনারা দেখেছেন যে সজীব ওয়াজেদ জয় সহ আওয়ামী লীগের যেসব ফেসবুক পেজগুলো আছে, তারা নানানভাবে নাটক সাজিয়ে পৃথিবীর কাছে বোঝানোর চেষ্টা করে যে এই দেশে নারীদের কোনো অধিকার নাই, এই দেশ পুরো তালেবানি একটা রাষ্ট্র হয়ে গিয়েছে, নানান ধরনের কথাবার্তা আপনারা এগুলো শুনেছেন। তো সেই সুযোগ আমরা কাউকে দিতে চাই না, কিন্তু সরকার যদি তাদেরকে বাধ্য করে, আমার মনে হয় তারা মাঠে নামতে বাধ্য হবে। কারণ 6 মাস একটা সময়ের, এই সরকারের সময় লাগার কথা না এই আলেমদেরকে বের করার জন্য। আমার মনে হয় এটার খুব দ্রুত কিভাবে করা যায় সেটার জন্য এই সরকার সিদ্ধান্ত নেবেন। আমরা আলোচনায় যাচ্ছি। আলোচনায় প্রথমেই
আমাদের খুব সদ্য একজন আলেম বের হয়েছেন। আমরা তাকে দিয়েই শুরু করি। আমাদের পুরো আলোচনায় উপস্থিত আছেন অ্যাডভোকেট মোস্তফা নূর ভাই, যিনি বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার সোসাইটির ভাইস চেয়ারম্যান। আছেন মাওলানা মোহাম্মদ মহিবুল্লাহ, যিনি ২ বছর জেল খেটে এই ২-৩ দিন আগে যিনি বের হয়েছেন। আমার ৩২ নাম্বারে যেদিন ভাঙচুর হয় সেদিনই এটা নিয়ে ওনাকে নিয়ে আসার কথা ছিল লাইভে। তো আমরা ওই ঘটনাটার কারণেই এই ৩ দিন পিছিয়ে আজকে লাইভটা করছি। এছাড়া আমার সাথে আছেন জনাব মাওলানা জিহাদুল ইসলাম, দারুল উলুম আ আ আ মুহিতুল ইসলাম মাদ্রাসার যিনি মহাপরিচালক। যাই হোক সরি মহিউল ইসলাম। হুম। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা যে আপনারা আমাকে সময় দিতে সম্মত হয়েছেন। প্রথমেই যেভাবে বলছিলাম যে আমাদের আ মহিবুল্লাহ ভাইয়ের কাছে শুনে আসবো। মহিবুল্লাহ ভাই, আপনার এই যে বের হতে ৬ মাস সময় লাগলো, এখানে সবচাইতে প্রতিবন্ধকতা তৈরি করেছিল কারা? আল্লাহ বারাকাতুহু। আহ, আহ, আমাদের সম্মানিত এবং প্রান্তীয় শুধু আমার বা আমাদের নয়, বাংলাদেশের প্রায় সকল সাধারণ জনগণের শুধুমাত্র বেশিরভাগ এর কাছে হয়তো আতঙ্ক। আর বাকি সকলের প্রান্তীয় ইলিয়াস ভাই, আপনাকে আহ, অশেষ অশেষ অসংখ্য মুবারকবাদ এবং সেই সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে জাতির সামনে উপস্থিত হয়ে কিছু অবস্থা পরিস্থিতি বর্ণনা করার সুযোগ দান করার জন্য। আমি একটু আমার পরিচয়টা সংক্ষেপে দেওয়ার চেষ্টা করি। আমি আসলে একদমই অজপাড়া গায়ের একজন সাধারণ মানুষ ছিলাম। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সবাই প্রায় শিক্ষক, অত উচ্চ শিক্ষিত বা উচ্চ অফিসার বা রাজনীতির সাথে জড়িত এমন কেউই নেই। আমাদের পুরো এলাকাটায় এত পরিমাণ শিক্ষক যে আমাদের তরুণরা এটার নাম দিয়েছে মাস্টার পাড়া। আর আমার অধিকাংশ সময় আমার মনোযোগও ছিল এই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে, কারণ আমার বিশ্বাস ছিল যে দেশ রাষ্ট্র বা জনগণের সুষ্ঠু পরিচালনার জন্য, দেশে শান্তি ফিরিয়ে আনার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে দুর্নীতি মুক্ত মানুষ, একজন সৎ চরিত্রের মানুষ যার লোভ নেই, যার জনগণের নিঃস্বার্থ খেদমত করার আকাঙ্ক্ষা থাকে। এরকম লোকরাই যদি প্রশাসনে বা পরিচালনায় ব্যবস্থাপনায় থাকে তাহলেই সাধারণ মানুষ সুখে শান্তিতে থাকতে পারে। এজন্য আমি চেষ্টা করেছি আমার যতটুকু সম্ভব আমার অবস্থান থেকে যে কিভাবে একটা ছাত্র বা একটা ছাত্রীকে আদর্শবান এবং নির্লোভ এরকম গড়ে তোলা যায়। এজন্য আমি ভোরবেলায় বাড়ি থেকে বের হয়ে যেতাম, আমার বাচ্চারা ঘুমিয়ে থাকতো, আবার বাড়িতে যখন ফিরতাম বাচ্চারা ঘুমিয়ে থাকতো। আমার পরিবারের আমার নিজের সন্তানদের পিছনে আমার মেহনত করার সুযোগ কম হয়েছিল। আমি এখনো অবশ্য মনে করি যে দেশের সুষ্ঠু পরিচালনার জন্য, দেশে শান্তি ফিরিয়ে আনার জন্য, সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য ঠিক আদর্শ মানুষই প্রয়োজন। আমার প্রতিষ্ঠানে আমি শুরুতেই আমরা এই আদর্শ রাষ্ট্র গড়ার শপথ নিয়ে আমাদের সকালটা শুরু হইতো এবং সারাদিন এর উপরই আমরা আমার প্রতিষ্ঠানের সহ অন্যান্য তরুণ একঝাঁক যে শিক্ষক মন্ডলী ছিলেন সবার প্রচেষ্টা, সম্মিলিত প্রচেষ্টা ছিল। তো এর মধ্যে হঠাৎ কিভাবে কি হয়ে গেল আমি জানি না। আমার জানা মতে আমি শুধুমাত্র ভারতের বিরুদ্ধে মাঝে মধ্যে কিছু আলোচনা হয়তো কোথাও করতাম, এর বাইরে আমার কোনো কিছু করার সুযোগ ছিল না। তো কোথা থেকে যে এই বিষয়টা হঠাৎ করে চলে আসলো এটা আমি জানি না। এর আমি আমার প্রতিষ্ঠানেই ছিলাম সম্ভবত পঞ্চম পিরিয়ডে, পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাসে আমি ছিলাম।
সেখান থেকে আমার প্রতিষ্ঠানেরই একজন অফিস কর্মকর্তা, উনি আমাকে ডাকলেন যে স্যার আসছে, অফিসে কথা বলেন আপনার সাথে। আমি বের হয়ে সেদিকে যাইতেছিলাম, এমন সময় দেখলাম একজন লোক, উনি অফিস থেকে বের হয়ে আমার হাত ধরে বলতেছে ওইদিকে আসেন। আমি গেলাম মাঠের এক সাইডে, সেখান থেকে আমাকে বলতেছে যে আরেকটু ওইদিকে আসেন, গেটের দিকে নিয়ে গেল। তো আমি কিছু বুঝে ওঠার আগেই গেটের সামনে হঠাৎ করে একটা গাড়ি চলে আসলো, বড় কালো গ্লাসের সাদা গাড়ি। ও গাড়ি বলছে এখানে বসে। তো আমি ওই সময় কিছু বুঝে উঠতে পারিনি, এখন কি আমি চিল্লাপাল্লা করবো নাকি আমি মাদ্রাসার ভিতরে নিয়ে আসার চেষ্টা করবো নাকি। এই কিছু বুঝে ওঠার আগেই আমাকে সেখানে আহ, আহ, দুই পাশে দুইজন বসলো, সামনে লোক আছে। দেখলাম যে চারদিক থেকে 7-8 জন লোক একটা গাড়িটা ভরে গেল আর আহ, গাড়ি ছেড়ে দিল। তো এরপরে তারা আমাকে নিয়ে আমার বাড়িতেও গেল, আমার সাথে থাকা মোবাইল সেটা নিয়ে গেল, আমার বাসা থেকে আমার ওয়াইফের মোবাইলটা নিয়ে গেল। তারপরে বাসায় গিয়া পরবর্তীতে জানতে পারলাম যে বাসায় যারা ছিলেন তাদেরকে অনেক ভয়ভীতিও দেখাইছে, বাসায় আলমারি গুলো খুলছে, এবং সেখানে তারা বাড়ির আশেপাশে আরো অনেক লোকজন নাকি ছিল। তো আমি তো গাড়ির ভিতরে ছিলাম, আমার চোখ বাঁধা ছিল, হাতে হ্যান্ডকাপ করা ছিল। আমি আর এখানে কি হচ্ছে আমি জানি না। আমাকে জিজ্ঞাসা করছিল আপনার ফোন আছে কিনা, আমি বললাম "আর আমার আর ফোন নেই"। ল্যাপটপ আছে কিনা জিজ্ঞাসা করলে আমি বললাম ল্যাপটপ একটা আছে মাদ্রাসায়। তো সেখানে আবার ওরা আমাকে সহই মাদ্রাসায় গিয়া, আমি গাড়ির ভিতরেই ছিলাম, ওরা মাদ্রাসা থেকে আমার ল্যাপটপটাও নিয়ে আসে। এটা ছিল ফেব্রুয়ারির 23 সালের ফেব্রুয়ারির 6 তারিখ, আনুমানিক সময় ছিল 1:15। এরপরে সেখান থেকে নিয়ে গেলে এসপি হুজুর, অফিসের আপনি সামনে। আপনি আপনি কি কথা বলছেন কি হেডফোনে না কিসে? একটা ব্লুটুথ। ব্লুটুথ? ব্লুটুথ হলে এটা মানে আমার অনেকেই বলছে যে আপনার সাউন্ড শোনা যাচ্ছে না। হুম। আপনি 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 ব্লুটুথটা বন্ধ করে সরাসরি একটু ফোনে আসেন, আমরা ততক্ষণে একটু আমাদের আইনজীবী ভাইয়ের কাছ থেকে একটু জেনে আসি যে এখন পর্যন্ত জেলখানার অবস্থা কি, কত মানুষ জেলখানায় বন্দী আছে এবং তাদের বন্দিতে মানে তাদের আসলে মুক্তিতে সমস্যাটা কোথায়, কারা বাধা দিচ্ছেন। এম এন মোস্তফা ভাই, আমরা জি আপনার কাছ থেকে শুনে আসি। জি সম্মানিত ইলিয়াস ভাই, সংগ্রামী দেশবাসী, বিপ্লবী জনগণতান্ত্রিক বাংলাদেশের নাগরিকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে যে বিষয়টা এখনো পর্যন্ত যে মুক্তির সমস্যাটা কোথায়, সমস্যাটা হলো আমরা যে মুক্ত হয়েছি, আমরা যে জালিম মুক্ত হয়েছি। দেশ যদি জালিম মুক্ত হয় তাহলে সমস্যা থাকার কথা না। দেশ আসলে জালিম মুক্ত না, এখনো 80-90% যে জালিমের অনুচরেরা, সক্রিয় অনুচরেরা যে ক্ষমতা বসে আছে, বিভিন্ন জায়গায় বসে আছে, গুরুত্বপূর্ণ জায়গা তারা পাহারাদারি করছে। এটা তো এই যে বেনজি সাহেবের বক্তব্যেও উঠে আসছে এবং আমরাও জানি। তো এই কারণে দুটা বিষয় আমি আজকে এই পর্যায়ে বলবো, সেটা হলো যে আলেম ওলামা যারা নাম আছে, যাদের নামধাম আছে, যারা তাদের বিষয়ে কিছুটা হিসাব কিতাব আছে। আমরা বলতে পারি কতজন জেলে আছেন, কতজন জেলে আদালতে জামিন পাওয়ার পরেও জেলখানায় আটক আছেন। দুর্ভাগ্যজনক এখানে একটা কথা, উচ্চ আদালতে জামিন পাওয়া সত্ত্বেও, নিম্ন আদালতে জামিন পাওয়া সত্ত্বেও যাদেরকে আপিল করে করে আটকানো হয়েছে, তাদেরকে ওই আপিল নিষ্পত্তি হওয়া সত্ত্বেও, পুনরায় জামিন হওয়া সত্ত্বেও আবার কি করা হয়েছে, আপনার গোয়েন্দা সংস্থার রিপোর্টের অপেক্ষায়, ক্লিয়ারেন্সের অপেক্ষায় তথাকথিত এই দিনের পর দিন জেলখানায় থাকতে হয়েছে। তো যেটা আমাদের ইয়া ভাইয়ের ব্যাপারে যেটা মৌলানা মহিবুল্লাহ সাহেবের ব্যাপারেও যেটা হয়েছে, একদিন আমি চট্টগ্রাম জেলখানায় আরো আইনজীবী সহ রাতের 12টা বাজে গিয়ে ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করে
কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করে তারপর রাতের 1টায় ওনাদেরকে ছাড়িয়ে আনতে পেরেছি। তাও আমি একজন সেনাবাহিনীর সাবেক কর্নেল দিদার সাহেবের সহযোগিতা নিয়ে, এবং উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছেন। তারপর এটা হয়েছে, এটা হাসিনা পতনের একদম পরপর কয়েকদিনের মধ্যে ঘটনা। এরপর এখানে যেটা আলোচ্য বিষয় হতে পারে যে জামিনে মুক্ত হওয়ার পরেও জামিনে বের হতে গোয়েন্দা সংস্থার মর্জির উপর ভরসা করতে হয়, এটা চরম মানবাধিকার লঙ্ঘন। এটার মতো চরম মানবাধিকার লঙ্ঘনের বিষয় আর হতে পারে না। আর জালিমরা যেগুলো ঘটনা ঘটিয়েছে, আমি যেটা একটু করে বলছিলাম যে বড় বড় আলেম যারা আছেন, যারা কওমি আলেমরা আছেন, এমনিতে আমাদের আলিয়া লাইনের আলেমরা আছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন মিথ্যা মামলায়, সাজানো নাটকে, তাদের যে হিসাব একটা আছে, কিন্তু সাধারণ লোককে, তরুণ যুব সমাজকে নামাজি কালামি দেখলে অথবা দুর্বল ফ্যামিলির লোকজনকে ধরে ধরে গুম করে করে তাদের দাড়ি লম্বা করে তাদেরকে জঙ্গি তকমা দিয়ে, কিছুই জানে না তারা, এরকম করে করে যাদেরকে আটক করা হয়েছে, এদের সংখ্যা সহ আমি একটা খোঁজখবর নিয়েছি যে প্রায় তারা কোনো দলেরই সাপোর্টার না। তাদেরকে দিয়ে সাপোর্টাস তৈরি করার জন্য এই ফ্যাসিবাদী সরকার সাপোর্টাস তৈরি করার জন্য, ঘটনা তৈরি করার জন্য, যাদেরকে কেউ খুঁজবে না, এইরকম যাদের কম, ফ্যামিলির সামর্থ্য কম, দুর্বল, এই সমস্ত লোকদের সংখ্যা মিলাই টেলাই প্রায় 5,000 লোককে এখনো পর্যন্ত আটক রাখা হয়েছে বিভিন্ন পর্যায়ে। এবং এই মামলাগুলো একসাথে যদি প্রত্যাহার করা না হয়, একসাথে মামলা প্রত্যাহার করা না হয়, তাহলে এই ফ্যামিলিগুলো এই আইনি মোকাবেলা করার পন্থা জানা এবং মোকাবেলা করে বেরিয়ে আসা, এটা খুবই অসম্ভব ব্যাপার। জি ইলিয়াস ভাই। জি ইসহাক ভাই, আমরা আপনার কাছ থেকে একটু শুনে আসি, জেলখানায় এই মানে যে অবস্থা থেকে আপনারা বের হয়েছেন, আলেমরা যে অবস্থার মধ্যে ছিল, মানে আপনার কাছে কি মনে হয়েছে সবচাইতে বেশি প্রতিবন্ধকতা কারা তৈরি করেছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। এর সাথে সাথে আমাদের প্রিয় সাংবাদিক ইলিয়াস ভাই, যিনি মাজলুমদের পক্ষে অনবরত কাজ করে যাচ্ছেন, আপনারও কৃতজ্ঞতা আদায় করছি। তো আমি 2018 সালের জুলাই মাসের 8 তারিখ আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছিল আমার নিজের মাদ্রাসা মার্কাজুল কোরআন ওয়াল হিকমা, সিংহের মানিকগঞ্জ, এখান থেকে। এরপরে আমি একটানা প্রায় 33 মাস মানিকগঞ্জ কারাগার, কাশিমপুর হাই সিকিউরিটি এবং নারায়ণগঞ্জ কারাগার, এই 3টি কারাগারে মিলিয়ে প্রায় 33 মাস আমার জেল খাটতে হয়েছিল। তো এই বিস্তারিত বলতে গেলে অনেক লম্বা সময় লেগে যাবে। তো ইলিয়াস ভাই যেটি জিজ্ঞাসা করেছেন, তো আমার এই 33 মাসের সময়টিতে আমি দেখেছি যে সেই আওয়ামী লীগের সেই সময়টিতে, বিগত 15 বছর যেই ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় ছিল, এই সরকার এবং রাষ্ট্রের বিভিন্ন মাফিয়া, যেমন মিডিয়া মাফিয়া, মিডিয়ার মাধ্যমে কিছু ন্যারেটিভ তৈরি করা হতো, এর সাথে সম্পৃক্ত হতো কিছু দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা, এবং তাদের সাথে জেলখানার জেলার সুপার এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং আদালতের বিভিন্ন পর্যায়ের লোকজন, অর্থাৎ এই রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রেই এমন একটা সিস্টেম চালু করা হয়েছিল পারস্পরিক যোগ সাজসে, যে এখানে একজন ব্যক্তি যদি মাজলুম হয় এবং তার যদি আত্মীয় স্বজন খুব বড় লেভেলের কেউ প্রভাবশালী না থাকে এবং তার যদি পর্যাপ্ত পরিমাণে অঢেল টাকা পয়সা না থাকে, তাহলে তার জীবনটা একেবারে মানে অমানবিক হয়ে যায়। বিশেষ করে যাকেই একটা জঙ্গি সন্ত্রাস বিরোধী আইনের যে মামলা, এই একটা মামলা কাউকে দেয়া হলে এমনকি কোনো আদালতে এই মামলা লড়ার জন্য একজন আইনজীবী পর্যন্ত রাজি হয় না, এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা পার করেছি। তো এর পরবর্তীতে এই মামলাগুলো অনেক কষ্ট করার পর, আমার মামলাটাই যদি আমি বলি, আমি গ্রেপ্তার হওয়ার পরে প্রায় 12 মাস পরে 1 বছর ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্টে অসংখ্যবার জামিন চাওয়া হয়েছে, নামঞ্জুর হয়েছে, হয়নি। 1 বছর পরে হাইকোর্টে কয়েকবার আবেদন করার পরে আমার জামিন মঞ্জুর হয়। তো এই হাইকোর্টে জামিন মঞ্জুর হওয়ার পরে
যখন আমার এই জামিনের কাগজ আমার মানিকগঞ্জ কারাগারে আসে, তো এর ওই সময় আমাকে বলা হলো যে ছাড়া হবে, জেল গেটে নিয়ে যাওয়া হলো। কিন্তু যখনই আমার দেখলো যে এটা সন্ত্রাস বিরোধী হলো, তখনই আবার আমাকে ফিরিয়ে দেওয়া হলো এবং বলা হলো যে এই কাগজটা আবার যাচাই করতে হবে, অথচ সবকিছু ঠিক ছিল। তো এইভাবে 3 দিন পর্যন্ত সেখানে তারা সম্ভবত উপরে ফোন দিয়েছে সেই গোয়েন্দা সংস্থাদেরকে, তারা নাকি ছাড়তে মানা করেছে। কিন্তু একটা আদালতের কাগজ আসার পরেও, নাম ঠিকানা সব ঠিক থাকার পরেও সর্বোচ্চ 24 ঘন্টা তারা এটা যাচাই করার জন্য রাখতে পারে। কিন্তু সেখানে দেখা গেল যে 3 দিন পর্যন্ত আমাকে আটকে রাখা হয়েছে, আমাকে ছাড়া হয়নি। 3 দিন পরে আমাকে জানানো হলো যে এটা হাইকোর্ট থেকে এই মামলাটায় স্টে আদেশ এসেছে। যেমন কিছুদিন আগে যে মাওলানা মহিবুল্লাহ সাহেব, ওনার জন্য আমরা যেই আন্দোলন করেছিলাম কাশিমপুরে, যে একই অবস্থা, যে একটা মামলা একজন নিরপরাধ মানুষ 1 বছর জেল খাটার পরেও, 2 বছর জেল খাটার পরেও জামিন হলেই তখন জেল গেট থেকে, কিছু মামলা তো হাইকোর্টে বা উচ্চ আদালতের যেখানে গোয়েন্দা সংস্থার লোকজন থাকেন বা সরকারি কর্মকর্তা, তারা জানান যে এই মামলাটা জামিন হয়েছে, স্টে আবেদন করেন তারা। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে তারা প্রথমে এটা স্টে আবেদন করেন না, যেমন মহিবুল্লাহ সাহেবটাও হয়েছে। ওনার মামলা জামিন হয়েছে সম্ভবত 16 তারিখ জানুয়ারি মাসে, কিন্তু উনি 31 তারিখ শুক্রবার যখন ওনার জেল গেটে ওনার জামিন নামা গেল, এরপরে জেল গেট থেকে হাইকোর্টে তাদেরকে মানে গোয়েন্দা সংস্থাকে বলা হলো, তারপরে তারা আরো 2-3 দিন পরে তারা জামিন স্টে করার জন্য সেখানে প্রস্তুতি নেওয়া শুরু করলো। এটা একটা সংবিধানের দেশ, একটা আইন কানুনের দেশে এই ধরনের বেআইনি এবং সংবিধান বিরোধী কার্যক্রম কিভাবে হতে পারে? এটা আমাদের জন্য একটা আশ্চর্যজনক বিষয়। সবচাইতে আশ্চর্যজনক হচ্ছে যে বিগত 15 বছরের ফ্যাসিবাদী সময়ে এই যে আলেম ওলামাদের সাথে বা ইসলামী জনগণের সাথে যাদের দাড়ি টুপি আছে বা যাদের কয়েকটা বই পুস্তক পাওয়া গেছে বা কোনো মাদ্রাসা মসজিদ থেকে যাদেরকে ধরে আনা হয়েছে, তাদের জন্য এই বিগত 15 বছর যে ধরনের বৈষম্য করা হয়েছিল জামিনের ক্ষেত্রে, জামিনের পরে মুক্তির ক্ষেত্রে, আবার ক্লিয়ারেন্স নামক একটা নতুন একটা ঝামেলা, যে আদালত, আমরা জানি বাংলাদেশের সবগুলো কারাগার এটা কোর্টের আদেশ মেনে চলতে বাধ্য। একজন ব্যক্তিকে জেলখানায় রাখতে হলে তার ব্যাপারে কোর্টের পক্ষ থেকে সাজা অথবা ওয়ারেন্টের একটা কাগজ লাগবে। আবার একই ব্যক্তিকে যখন জেলখানা থেকে ছাড়তে হবে, তার জন্য আদালতের জামিনের কাগজ লাগবে। তো এই জামিনের কাগজের আলোকেই কিন্তু কারাগারগুলো কোনো বন্দীকে মুক্তি দেয়া বা আটকে রাখার ক্ষমতা পায়। কিন্তু যখন কোর্ট তাকে বললো যে আপনি এই আসামিটাকে ছেড়ে দেন, বেলবন্ড যখন পৌঁছলো, তারপরেও যদি আবার জেলাররা তখন আটকে রাখে, সুপাররা বলে যে ডিআইজির পারমিশন লাগবে বা গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগবে, তাহলে তো আমরা কি বলবো যে আমরা এখন থেকে জামিনের জন্য আর আদালতে যাব না? তাহলে কোন গোয়েন্দা সংস্থার কাছে যেতে হবে তার ঠিকানা দিন। কারণ আদালত থেকে জামিন হওয়ার পরেও যদি ক্লিয়ারেন্সের জন্য আটকে রাখা হয়, তাহলে এটা কোন সংবিধান, কোন আইনের আলোকে আপনারা এই জুলুমগুলো করছেন? এবং এখনো এমন হচ্ছে, এখনো বর্তমানে অনেক মামলা জামিন হওয়ার পরে দেখা যায় যে উচ্চ আদালতে সেটাকে স্টে করে দেওয়া হচ্ছে। আবার জামিনের জন্য একজন নিরপরাধ ব্যক্তির ওকালতনামা, আমাকে কোর্টে যারা কাজ করেছে অনেকে জানিয়েছেন যে একজন সন্ত্রাস বিরোধী মামলায় যদি কোনো ইসলামিক ব্যক্তির ওকালতনামা আমরা জেল গেটে নিয়ে যাই, তখন সেই ওকালতনামাটা স্বাক্ষর করে আমাদেরকে দেওয়া হয় না, আমাদেরকে বলে আপনার ডিসি অফিসে যান, আমাদেরকে বলা হয় আপনার অমুক জায়গায় যান, সেটার জন্য 1 দিন পর্যন্ত বসিয়ে রাখা হয়। তো এই যে এখনো হচ্ছে, তো এই ক্ষেত্রে আমাদের খুবই দুঃখের বিষয় হচ্ছে যে আমরা যে বৈষম্যহীন প্রায় 2000-এর উপরে এখানে ছাত্র জনতা জীবন দিয়েছে, 30,000-এর উপরে, যেখানে এত রক্ত এত পরিশ্রমের পরে যেই বাংলাদেশ এসেছে, এখান থেকে তো অবশ্যই আমরা প্রথম দিনই আশা করেছিলাম সরকার, এই নতুন সরকার প্রথম দিনই জেলখানায় বিগত 15 বছর যাবৎ যারা রাজনৈতিক হয়রানির জন্য, যারা সন্ত্রাস বিরোধী মামলার নামে অথবা যে কোনো রাজনৈতিক মামলায় যারা বন্দী ছিল, তাদেরকে প্রথম একটা অর্ডারের মাধ্যমে তাদেরকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হবে, এটা আমরা সবাই আশা করেছিলাম। কিন্তু সেই আশা আমরা এখনো দেখছি না। তো এটা যে কালক্ষেপণ করা হচ্ছে, এবং আইন উপদেষ্টা যিনি বলেছিলেন যে যারা মিথ্যা মামলায় আছে তাদেরকে আমরা ছাড়ার জন্য ব্যবস্থা করছি, কিন্তু তার কথারও আমরা কোনো বাস্তবায়ন দেখছি না। বরং আমরা দেখতেছি এখন আবার নতুন করে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে হাইকোর্টের মধ্যে, তারপরে উচ্চ আদালতে, যেখানে এই বিগত 15 বছরের যেটা পরীক্ষিত যে আওয়ামী জুলুমের যে মামলাগুলো, এই মামলার বন্দীদের ক্ষেত্রেও তাদের জামিনটা অনেক কষ্টে জামিন নেওয়ার পরেও সেই জামিনগুলোকে স্টে করে দেওয়া হয়। আবার একটা জামিন স্টে করে দিলে সেই জামিন, আপনারা অনেকে জানেন যে একজন সাধারণ নাগরিক
যখন একটা জেলে বন্দী হয়, তার পরিবার তার জামিন করার জন্য কারো গরু বিক্রি করতে হয়, ছাগল বিক্রি করতে হয়, অনেকে জমি জমা বিক্রি করে 6 মাস, 1 বছর, 2 বছর, 15 বছর পর্যন্ত অনেকে এমন বন্দী আছে যে যাদের বাড়ির সব সহায় সম্বল বিক্রি করে তার জামিন করা হয়েছে। এরপরে সেই জামিনটা হওয়ার পরে সবাই আশায় থাকে যে এখন আমরা আদালতের মাধ্যমে জামিন পেয়েছি, আমরা বের হতে পারবো। এই সময় যদি তাকে বলা হয় যে এই জামিনটা স্টে হলো, স্টে করার পরে ওই স্টে ভাঙানো কিভাবে যাবে এই সম্পর্কে অনেকে জানেন না। এরপরে যে কাজটা হয়, অনেকের ক্ষেত্রে আবার জেল গেটে মামলা দেওয়া হয়। যেমন আমাকে মামলা দেওয়া হয়েছিল। আমার 1 বছর জেলে আমি থাকার পরে আমার যখন জামিন হলো, সেই জামিন হওয়ার পরে আমাকে 3 দিন পর্যন্ত আটকে রেখে অবৈধভাবে তারা আমাকে স্টের একটা কাগজ দেখালো। এরপরে ওই স্টে ভাঙার জন্য আমরা 4 মাস উচ্চ আদালতে মামলা লড়াই হলো। 4 মাস পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রধান বিচারপতি মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এবং জিনাত আরা, 3 জনের বেঞ্চ তারা আমাকে রায় দিলেন যে এই ব্যক্তির ব্যাপারে সরকার পক্ষের আনিত তথ্য উপাত্ত এখানে কোনো তার অপরাধের প্রমাণ না পাওয়ায় তার স্টে আবেদন ক্যান্সেল করা হলো, তাকে জামিন বহাল রাখা হলো। এই কাগজ যখন কাশিমপুর কারাগারে আসে, তখন আমাকে সাথে সাথে আমি যখন জেল গেটে আমাকে জামিনে মুক্তি দেওয়া আমি গেলাম, তখন আমাকে শোনা হলো যে আপনাকে আরেকটা মামলায় আপনাকে গ্রেপ্তারের একটা কাগজ এসেছে, শোন অ্যারেস্ট এসেছে। সেটা কোন জায়গায়? সেটা হচ্ছে নারায়ণগঞ্জের কোন জিন্দা পার্ক এলাকার একটা মামলা, অজ্ঞাতনামা মামলা। 2018 সালের কবে হয়েছে আমি জীবনে কোনোদিন জিন্দা পার্ক এলাকায় কখনো আমি যাইনি। তো তখন আমি দেখলাম যে আরে এটা কি আশ্চর্যজনক কথা, যেখানে আমি কোনোদিন যাইনি সেই একটা মামলা, ওই মামলার এজাহারে আমার কোনো নাম নেই, সেই মামলায় আমাকে শোন অ্যারেস্ট দেখানো হলো। এরপরে কাশিমপুর থেকে আমাকে নারায়ণগঞ্জে চালানে পাঠানো হলো। এরপরে আরো অনেক লম্বা সময়, প্রায় 7 মাস এরপরে মামলা চালানোর মতো কোনো টাকা পয়সা আমার পরিবারের কাছে ছিল না। কারণ এর পূর্বেই প্রায় 5-6 লাখ টাকার মতো খরচ হয়ে গেছে প্রায় 16 মাসে আমার মামলার কাগজ এবং বিভিন্ন কাজের পিছনে। তো এই যে অবস্থা, তো এরপরে প্রায় 33 মাস এভাবে জেল খাটার পরে এরপরে দ্বিতীয় মামলাতে আমি জামিন পাই। এরপরেও আমার প্রায় 17,000 টাকা জেল গেটে আমার দেয়া লেগেছে, এজন্য যে আমি যদি এই টাকাটা না দিই তখন তারা গোয়েন্দা সংস্থাকে রিপোর্ট দিবে এবং গোয়েন্দারা তখন আবার আমাকে ধরে নিয়ে যাবে, আবারও মামলা দিবে। এজন্য তখন আমার পরিবার থেকে, আমার থেকে পিসি থেকে, সেখান থেকে প্রায় 17,000 টাকা দিয়ে তখন আমার সেখান থেকে আসতে হয়েছিল। তো এটাও আল্লাহ আমাকে সহজ করে দিয়েছেন যে আমি আসতে পেরেছি। এমন অনেকের ঘটনা হয়েছে যাদেরকে একাধিকবার জেল গেট থেকে নিয়ে গিয়েছে। তো এই যে একটা আইন এবং আদালতের যে বিষয়গুলোতে এই ক্ষেত্রে যে বৈষম্যটা আমাদের দেশে এখনো হচ্ছে, আমরা আশা করব যে আমাদের সরকার এবং এই বিষয়গুলোতে যারা এই বৈষম্যগুলো দূর করবেন। আসিফ নজরুল স্যার, কানে যদি এই কথা যদি ঢুকে তাহলে তাড়াতাড়ি ব্যবস্থা নিয়েন। হ্যাঁ, ব্যবস্থা না নিলে এই 4-5 হাজার পরিবারের ওইদিকে বিডিআর আটকায় রাখছেন আপনারা, সব মিলায় কিন্তু গ্যাঞ্জাম লাগায় দেওয়া হবে। সো আমরা সরকারকে সহায়তা করতে চাই, সরকারের পাশে থাকতে চাই 6 মাস পরে। এবং গোয়েন্দা সংস্থার যেসব ইন্ডিয়ান পয়দা, এই ভারতীয় পয়দা গোয়েন্দা সংস্থার যারা আছেন তাদেরকে বলবো ভালো হয়ে যান, জেল গেটে যায় ওগুলি না কইরা। আলেম টালেম আছে তো এই জন্য সব কথা বলতে পারছি না আজকে, আলেমদের সম্মান দিয়ে কথা বলতে হচ্ছে। খুব ভালো হয়ে যান, আমরা তো এগুলো নিয়ে কাজ করছি। এক একটা জামিনের জন্য আলাদা আলাদা ভাবে এর কাছে যাইতে হচ্ছে, ওর কাছে যাইতে হচ্ছে, এই করতে হচ্ছে, ওই করতে হচ্ছে। কেন করা লাগবে? এটা আপনাদের কাজ না? আর সমন্বয়ক, আপনারা কি বাড়ির থেকে লোকজন নিয়ে দেশ স্বাধীন করে ফেলছেন? আপনাদের পাশে আলেমরা ছিল না? এই দেশের মানুষ ছিল না? আজ পর্যন্ত কারোর শুনি নাই যে কোথাও গিয়ে কোনো সমন্বয় গিয়ে কোনো আলেমের পাশে দাঁড়াইছেন। কারণ কি? এদেরকে মানুষ মনে হয় না? আমরা এরপরে যদি এই বিষয়টা নিয়ে কথা বলতে হয় তাইলে দেশের পরিস্থিতি কি হবে সেটা নিয়ে চিন্তা করার দরকার না। আপনাদের খালি আপনারা লুটপাট করে খাবেন। আর যারা এতদিন শেখ হাসিনার সময় যেই মানুষজন কিনা এই শেখ হাসিনার বিরুদ্ধে কথাবার্তা বলেছে, বলার কারণে জেলখানায় গিয়েছে, আপনাদের এখানে উপদেষ্টা পরিষদের 2 জন দেখান, খালি ছাত্রদের 2 জন বাদ দিয়ে অন্য 2 জন দেখান যারা কিনা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে। কেউ বলে নাই তো, কারোর কোনো অবদান নাই, বড় বড় পদে বসাচ্ছে, কারোর কোনোদিন চিনিও না। এখন আপনি তাদেরকে ভালো ভালো জায়গায় নিয়ে বড় বড় পদ দিয়ে বসাচ্ছেন। কথা তো বলেছে এই জেলখানায় যারা ছিল তারা কথা বলেছে, এই জন্যই তারা জেলে গিয়েছে। তাদেরকে ছাড়াবেন না? যদি না হয় এই মানুষগুলির জন্যই শেখ হাসিনা ক্ষমতা থেকে গেছে। অতএব এই মানুষের রক্তের উপর দাঁড়ায়, এই মানুষের
এই বিশাল কষ্ট, 10 বছর, 15 বছর, 16 বছর এই যে জেলখানার জীবন, এদের সাথে তামাশা করে আপনারা লুটপাট করার জন্য দেশ চালাবেন আর করবেন, এটা হইতে দেওয়া যাবে না। গ্যাঞ্জাম লাগাই দিব কিন্তু। সো ফার্দার যেন আমাদের এই সাবজেক্ট নিয়ে আর কথা বলতে না হয়। আপনাদের যে মানুষগুলো আমার সামনে আছেন, আপনাদেরকে বলি, এই যে আপনারা আমার চ্যানেলে আছেন না, আল্লাহকে সাক্ষী রেখে বলছে, এটা আমার জন্য বিশাল সমস্যা। এই আপনাদের আর ইসলামের পক্ষে কথা বলার জন্য আমারে নিয়ে এইখানে এমন কোনো বাজে অভিযোগ নাই আমার বিরুদ্ধে করা হয় নাই। আমাকে পুলিশ নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে এসব বিষয় নিয়ে, আমার এদের সাথে কি সম্পর্ক, আমি কি করি, কোন মসজিদে যাই, অনেক কিছু গিয়েছে। তো খালি আল্লাহর উপরে ভরসা করে এই আপনাদের নিয়ে কথা বলছি। এই ভিডিও মনে করেন নিয়ে দিবে বিভিন্ন জায়গায়, যে এই যে এদেরকে নিয়ে সে মিটিং করে, এই সেই। তো আল্লাহ যদি নাকি আমাকে বিপদে ফেলে, আমার কেউ বাঁচাইতে পারবে না। খালি ওই বিশ্বাস থেকে এগুলো করি। এগুলো নিয়ে সারাদিন পড়ে থাকতে পারবো না। কালকে একটা ফেসবুকে পোস্ট করেছিলাম, সেই পোস্টে খালি লিখেছিলাম যে অতি ইসলামিস্ট হয়েন না, এই যে মেয়েদেরকে ফুটবল খেলায় করতে দিয়েছে, সেখানে আমি কয়েকটা কমেন্ট পড়ছিলাম, সেখানে লিখছিল যে আমি কাফের হয়ে গিয়েছি, মেয়েদের ফুটবল খেলার পক্ষে কথা বলে আমি হচ্ছে জাহেল, আমার মতো এরকম মূর্খ, আমি কিচ্ছু বুঝি না। ভাই, আপনি এত হারাম হালালের চিন্তা করছেন? বাংলাদেশের মসজিদ আর মাদ্রাসাগুলো চলে? কোনোদিন কয়টা মাদ্রাসায় খোঁজ নিয়েছেন যে ভাই হালাল টাকা দিবেন, হারাম টাকা দিয়েন না? কোনোদিন খোঁজ নিয়েছেন নাকি? এটা আছে আপনার কোরআনে? এটা ইসলাম অ্যালাউ করে আপনাকে যে যেখান থেকে পান ওখান থেকে টাকা পয়সা নিয়ে খালি আপনি খাবেন? এটা বলেছে নাকি কোনোদিন? তো হারাম হালাল সব জায়গায় করেন না। দেশের পরিস্থিতি বুঝেন। তারা প্রতিটা ঘটনাকে বহির্বিশ্বের কাছে নিয়ে তারপরে দেখায় যে এই যে দেখো বাংলাদেশে ফুটবল খেলা। আরে ভাই, আপনি বাংলাদেশের শরিয়া আইন চান? যদি আপনি চান, আপনি যদি করতে পারেন, করেন, সমস্যা নাই। আপনার কি মনে হয় নাকি আমি বিরুদ্ধে আপনার? কিন্তু পরিস্থিতি তো বোঝা লাগবে। দেশের বর্তমান অবস্থায় যে বিভিন্ন জায়গায় কালো পতাকা নিয়ে মাহফিল, তারপরে কোরআনের এই ওয়াজ মাহফিল টাফিল, এগুলোতে যারা কিনা আপনার পাশে যে এই কালো পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এগুলো লেখা দাঁড়ায় থাকবে, ওইটারে ধরে পিটাবেন। এটা বুঝবেন এটা হচ্ছে রয়্যাল লোক, নাহলে আওয়ামী লীগের লোক। টাকা দিয়ে ওরা ওইখানে নিয়ে দাঁড় করানো হয়েছে। এগুলো ওরা ভিডিও করে ছবি তুলে তারপরে বিভিন্ন দেশে এগুলো পাঠাচ্ছে। আমি তো ওদের বিভিন্ন গ্রুপে আছি, ওরা কি করে আমি তো দেখি। এই যে নিজুম মজুমদার থেকে শুরু করে এদের সারাদিন কাজ হচ্ছে এটা। এই যে সজীব ওয়াজেদ, জয় টয়, এদের অন্য কোনো কাজ নেই। এদের কাজই হচ্ছে ইসলামকে মানুষের কাছে বিকৃতভাবে উপস্থাপন করা। অতএব আমারে ইসলাম শিখাইতে আসেন না, ইসলামের পক্ষে কথা বলা আমারে শিখাইতে আসেন না। আপনি এই কয়দিন আগে মসজিদের ভেতরে মমতাজ ঢুকে মিম্বরে বসে তারপরে হুজুরকে সরায় দিয়ে জুমার নামাজের দিন বক্তব্য দিয়েছে, দেখেন নাই? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইমামকে নিচে বসায় মিম্বারের উপরে বসে, মহিলা মানুষ যায় বসে, তারপরে বয়ান দিয়েছে, আপনাদেরকে ইসলাম শিখিয়েছে। কই কিছু বলতে পারেন নাই তো। ওয়াজ করে আর ওয়াজের পিছনে যখন হুজুর যা বলে ইয়াস এই লাফান শুরু করেন। আপনি ওই মহিলারা যা থাপড়াইতে পারেন নাই? উচিত ছিল তো ওরে ওইখানে টাইনা হেসটা তারপরে মসজিদ থেকে বার করা। এটার নাম হচ্ছে ইসলাম। তবে আমাদেরকে ইসলাম শিখাইতে আসেন না। এই ইসলামের জন্য জীবনে বহুত কিছু হারাইছি। যাই হোক, আমাদের এই আরো দুইজন আলোচক আছেন আপনাদের কাছে। আমি জাস্ট আমরা খুব বেশি সময় নিব না। আপনাদের জেলখানার যে জীবন, সেই জীবনটার বর্ণনা শুনবো। আমাদের জিয়াতুল ভাইকে পাচ্ছি না, মিজানুর রহমান আজাদি, আপনাকে দিয়ে শুনি। আপনার কি অবস্থা, কি চললো, কি দেখছেন, আলেমদের মুক্তিতে বাধা কারা দিচ্ছে, একটু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বপ্রথম আমি ইলিয়াস হাসান ভাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। আমি দ্বীপাঞ্চল ভোলা বাংলাদেশের একটি দ্বীপ জেলা। আমরা এখানে 2013-তে শাপলা চত্বরে অবস্থান করেছি। আমি হেফাজত মামলায় কারাবন্দী ছিলাম ভোলা জেলায় এবং নেতৃত্বেও ছিলাম। আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ত্যাগ এবং রক্তের বিনিময়ে যে এক স্বাধীনতা এসেছে, আমরা আশা করেছিলাম এই স্বাধীনতার মাধ্যমে আমাদের মজলুমদের খোঁজ খবর নেওয়া হবে
আমাদের মামলা থেকে আমরা অতি দ্রুত আমরা মুক্তি পাব। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয়, আমাদের দ্বীপ জেলা ভোলার যে একজন মজলুম আলেম এই কয়েকদিন আগে মুক্তি পেয়েছে, মাওলানা মহিবুল্লাহ সাহেব, শ্রদ্ধাভাজন আলেম, আমার বাড়ির কাছে বন্ধু মানুষ। কিন্তু বড় হতভম্ব হয়ে যায় যে নতুন স্বাধীনতা স্বাধীনতা বলে স্লোগান দেওয়া হয়, আজকেও আমরা আদালতের বারান্দায় দাঁড়িয়ে থাকি, আমাদেরকে সেই জোহরের নামাজও আমরা পড়তে পারি না। আদালত চত্বরে আমাদেরকে কাটাতে হয় সকাল থেকে নিয়ে, মাসে 3-4 বার হাজিরা দিতে হয়। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আজকে আমরা ভোলা জেলা দায়রা জজে 2টি মামলা থেকে আমরা খালাস পেয়েছি, 19 জন আলেম। তো মূলত ফেসিস্ট স্বৈরাচারের আমলে যে সকল মানুষ কথা বলেছে এরা নির্গৃহীত হয়েছে, দেশান্তর হয়েছে। যেমন আপনি, যারা দেশে রয়েছে তাদের প্রতি যে নির্বিচারে অত্যাচার এবং জুলুম, এই বিষয়গুলো আসলে অবর্ণনীয়। জেলখানার কারাবন্দি জীবন কত অসহনীয়, এবং ওই সময় সকলেই একটা লাঞ্ছনা এবং তিরস্কারের সাথে দেখত। বিশেষ করে আমি বলি যে প্রশাসনের লোকের মাধ্যমে আমরা যে হয়রানির শিকার হয়েছি স্বৈরাচারের আমলে, কিন্তু 6 মাস যাওয়ার পরও দেখি আমরা সেই প্রশাসনিক জুলুমের মধ্যে এখন আমরা নিমজ্জিত। যেমন আমাকে গ্রেপ্তার করা হয়েছে রাত্রে 12:30টায় ভোলা সদর থানার ওসি তৎকালীন এনায়েত স্যার, উনি নিজে এসে তার ব্যাটালিয়ন নিয়ে চতুর্দিকে আমার মাদ্রাসার পাশে বাসা থেকে আমাকে রেড দিয়ে গ্রেপ্তার করে। আমার গায়ে ওই সময় 103 জ্বর ছিল, আমার ঘরে ছোট্ট বাচ্চা আছে, আমার 4 ছেলে হাফেজে কোরআন, ওরা আতঙ্কিত হয়ে গেছে। ঘর থেকে আমাকে এমন পরিস্থিতিতে গ্রেপ্তার করে রাত্রে 12:30টায় নিয়ে যাওয়া, মনে হয় যেন একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তো ওই সময় আমি অথচ একটা মাদ্রাসার মুহতামিম, আমি ভোলা জেলার পরিচিত একজন আলেম, সদরেই আমার একটা মেশকাত পর্যন্ত মাদ্রাসা, পাশে আমি বাজার মসজিদে কেন্দ্রীয় মসজিদের খতিব। এমন একজন লোককে এভাবে গ্রেপ্তার করে নিয়ে পর আবার জেলখানায় মামলা দেওয়া, সেখান থেকে দীর্ঘ আমরা এই জুলুমের শিকার হয়ে নতুন স্বাধীনতায় আমরা এসে আদালতের বারান্দায় যাওয়া, আমাদের কোনো খোঁজ খবর না নেওয়া, এবং দেশ কিভাবে চলতেছে আমার কাছেও আমি অনেক হতভম্ব হয়ে যাই। তো এই জন্য আজকের এই লাইভে আপনার মাধ্যমে আমাদের এই মনের অভিব্যক্তিগুলো প্রকাশ করতে পেরেছি, এজন্য আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তবে আমার মনের একটা চাহিদা হলো, যারা বর্তমানে দেশ সংস্কারের নামে দেশের শাসনভার গ্রহণ করেছে, তাদের সংস্কারগুলো যেন আমাদের সামনে স্পষ্ট করে। আমি বলি যে আমরা যারা জেল জুলুম সহ্য করেছি, স্বৈরাচার পেচিস্ট ওই মাফিয়া ডন খুনি হাসিনার আমলে, আমরা কথা বলেছি, আন্দোলন করেছি, রাস্তায় পুলিশ বাহিনীর মার খেয়ে আমরা রক্তাক্ত হয়েছি, শাপলা চত্বরে রক্তাক্ত হয়েছি, ছিলাম শাপলা চত্বরে, জেল খেটেছি। আমাদেরকে তো কখনো আমাদের থেকে মতামত নেওয়া হয় না দেশ কিভাবে সংস্কার করা হবে, বরং আমাদেরকে অবজ্ঞা করা হয়। তাহলে কি সংস্কার চলতেছে? নাকি এক মাফিয়া, এক স্বৈরাচার সরায়া আর অন্য কোনো স্বৈরাচারকে প্রতিষ্ঠা করার ব্যবস্থা করা হচ্ছে? এটা তো আমরা সন্দিহান। এজন্য আজকে আমরা মাজলুম আলেমদের পক্ষ থেকে, বিশেষ করে দ্বীপাঞ্চল ভোলার হেফাজতের আমি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, এবং আমি হেফাজত ভোলা সদর উপজেলা শাখার সভাপতি। এজন্য আমি মাজলুমদের পক্ষ থেকে আপনার মাধ্যমে আমি এই কথাগুলো, যেহেতু আমাদের উপদেষ্টা মণ্ডলীর সকলের কাছে পৌঁছে, এজন্য আমি দাবি করব যে অন্তত যারা জুলুমের শিকার স্বৈরাচারের আমলে হয়েছে, তাদের মতামত নিয়ে দেশ সংস্কার সহ দেশের সামনের আগামী, আমাদের বাংলাদেশ যে দেশে জন্মগ্রহণ করেছি, যে দেশের সুখ শান্তি, এদেশের মানুষের মাঝে আমরা বৈষম্যহীন, বিশেষ করে বিদেশি আগ্রাসন, পার্শ্ববর্তী বন্ধু নামী কলঙ্ক, ভারতের আগ্রাসন রুখে আমরা মোদী বিরোধী আন্দোলনে আমি কিন্তু গ্রেপ্তার হয়েছি। এজন্য আমি বলবো, ভারতের কিঞ্চিত পরিমাণ কোনো আগ্রাসন আমাদের দেশে, আমি অন্তত বেঁচে থাকতে যদি কোনো ভারত বিরোধী আগ্রাসন বিরোধী আন্দোলনের ডাক আসে, আমি সর্বপ্রথম সামনে থাকবো, মাঠে থাকবো ইনশাআল্লাহ। যাই হোক, যেহেতু আপনার মাধ্যমে কথা বলেছি, আমি দোয়া চাই যেন আল্লাহ তাআলা আমাদের এই ভোলার 19 জন আলেম যারা জেল খেটেছে, তাদের বাকি যে মামলাগুলো আছে এগুলা থেকেও আমরা মুক্তি পাই। তবে আমি কেন্দ্রীয় পর্যায়ের যারা হেফাজতের নেতৃবৃন্দ আছেন, এবং বিশেষ করে যারা স্বৈরাচার আমলে নির্যাতন জুলুমের শিকার হয়েছেন, তাদেরকে অন্তত একত্রিত করেন, তাদের খোঁজ খবর নেন। এমনও আমাদের মামলার কারাবন্দী সাথী আছে, আমাদের একটা গ্রুপ আছে যে তিনি দিন এনে দিন খায়। প্রাথমিকভাবে তারা যখন গ্রেপ্তার হয়, আমরা তাদের বাড়ি ঘরে নিয়ে রমজান মাসে ইফতার পুষিয়েছিলাম, কিন্তু আমাদেরকে 3 মাস পরে আমি
আত্মগোপনে ছিলাম, তারপরও কিন্তু আমাকে গ্রেপ্তার করা হয়। যখন আমি বাসায় আসি খোঁজ পাই, আমাকে গ্রেপ্তার করে। আমার আসলে অগোছালো, দেরিতে আসছি আমি আমি এই ব্যাপারে একটু অভিজ্ঞতা কম, অনলাইনে ঢুকতে দেরি হয়েছে, এজন্য মিজান দুঃখিত। সাহেব হুজুরকে একটা আপনি প্রশ্ন অনেক করতে সুন্দর সুযোগ বক্তব্য করে। দিয়েছেন। জিয়াদুল ইসলাম ভাই, আমরা আপনাকে দিয়ে শেষ করি। সেটা হচ্ছে আপনি নিজেও আলেমদের মুক্তির ব্যাপারে অনেক কাজ করছেন। তো মূল বাধাটা কোথায় দেখেছেন আপনি? আচ্ছা, সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ইলিয়াস ভাই, আপনাকে ধন্যবাদ এবং আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন সকলকেই জানাই মোবারকবাদ। এখানে আমাদের আসলে মৌলিকভাবে আমি যে অনেক সময় তো আসলে অনেক চলে গেছে, এখন সংক্ষিপ্তভাবে এবং গোছালো আলোচনাগুলো করার চেষ্টা করব। আমি কয়েকটা পয়েন্ট নিয়ে আসছি। আসলে বাংলাদেশের যে সমস্যাগুলো, মৌলিক সমস্যাগুলো আলেমদের ব্যাপারে এবং কারাগারের ব্যাপারে মৌলিক সমস্যাগুলো আমরা দেখা যাচ্ছে আধিপত্যবাদের বিস্তারের পক্ষ থেকে কিন্তু আমাদের এই বাধাগুলো এবং আলেমদের প্রতি যেই কারা নির্যাতন, ইসলামপন্থীদেরকে কোণঠাসা করা, হেফাজতকে কোণঠাসা করা এবং নিরীহ আলেমদেরকে ধরে ধরে নিয়ে জঙ্গি মামলায় গ্রেপ্তার দেখানো, এটা কিন্তু স্বাভাবিক আমাদের স্বাভাবিক ক্রাইসিস, একটা রাষ্ট্রীয় ক্রাইসিস। এবং এই রাষ্ট্রীয় ক্রাইসিসের মূল পয়েন্ট আমরা দেখতেছি, যেটা আমরা মূল ক্রাইসিস যেটা মনে করছি সেটা হলো বাংলাদেশে যারা আধিপত্যবাদ বিস্তারের জন্য কাজ করে, প্রথমত হলো এনজিও, দ্বিতীয়ত হলো ভিনদেশী গোয়েন্দা সংস্থাগুলো। এনজিও এবং গোয়েন্দা সংস্থাগুলো বাংলাদেশে এসে প্রথমত ভর করে বাংলাদেশের তথাকথিত সুশীল সমাজ কিংবা বুদ্ধিজীবী তাদের উপরে। এই তথাকথিত সুশীল সমাজ বুদ্ধিজীবী তারা কি করে বাংলাদেশের আমলাদের উপরে, বাংলাদেশের রাজনীতিবিদদের উপরে, এমনি স্বাভাবিক ব্যবসায়ীদের উপরে, তাদের উপরে গিয়ে তারা ভর করে। যখন স্বাভাবিক আমাদের বাংলাদেশের যারা আমলাতে যোগ দেয়, যাদেরকে আমরা গোয়েন্দা বাহিনী বলি, কিছুদিন আগে যে মহিবুল্লাহ সাহুদের ব্যাপারে যে বিষয়টা হলো ডিজিএফ এর যে সমস্যাটা, এই ডিজিএফ এর সমস্যাটা, এই ডিজিএফ গুলো কারা, এই এনএসএ যারা সমস্যা করতেছে এরা কারা? নাকি রাষ্ট্রীয় মদদে আমাদেরকে করতেছে, নাকি ভিনদেশী এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এদেরকে হয়রানি করতেছে? এটা একটু বুঝতে হবে। এই ডিজিএফ এর যারা যখন চাকরিতে ঢুকে, চাকরি ঢুকার সাথে তখন তারা চিন্তা করতে বাংলাদেশে আমার একটা প্রমোশন প্রয়োজন, উচ্চপদস্থ একটা জায়গায় যাওয়া প্রয়োজন। এই প্রয়োজন বোধই তারা যখন সৎ এবং ন্যায়ের পথকে বাছাই করে যখন তারা সামনে যেতে পারবে না, তখন তাদেরকে বাছাই করে নিতে হয় চাটুকারের পথ, তখন তাদেরকে বাছাই করে নিতে হয় আমলাদের এই তথাকথিত বুদ্ধিজীবীদের পিছনে দৌড়ানো, রাজনীতিবিদদের পিছনে দৌড়ানো। এর বুদ্ধিজীবী এবং রাজনীতিবিদরা এই সমস্ত গোয়েন্দা সংস্থার বাহিনীদেরকে টাকা পয়সাকে এরকম পেট বড় করে, এরকম ভাবে তাদেরকে ভারী করে, তখন ওই সমস্ত আধিপত্যবাদ বিস্তারে যে সমস্ত এনজিও সংস্থা এবং গোয়েন্দা সংস্থা যারা বহির্বিশ্বের এখানে বাস করে, তাদের কথা ছাড়া ওই সমস্ত ডিজিএফআইরা কোনো ভাইকে ক্লিয়ারেন্স দিচ্ছে না এবং কোনো আলেমদেরকে ক্লিয়ারেন্স দিচ্ছে না। আমরা দেখেছি 5 আগস্টের গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো, বিএনপি বলি, জামাত বলি, প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের রাজনৈতিক অবস্থান পরিচালনার জন্য তাদের সমস্ত কর্মীদেরকে তারা বাহির করে নিয়ে গেছে। কোনো প্রকার ক্লিয়ারেন্স প্রয়োজন হয় নাই, মামলা নিয়ে কোনো হয়রানি হয় নাই, টাকা পয়সারও প্রয়োজন হয় নাই। কিন্তু যখন আলেম ওলামাদের অবস্থানে যখন আসলো, তখন দেখা যাচ্ছে যে ক্লিয়ারেন্স এই সেই এগুলো বলে 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 মানুষদেরকে মানে প্রত্যেকটা কারা পরিবারকে এভাবে হয়রান করা হচ্ছে। এই হয়রানগুলো করার মূল ক্রাইসিস হলো আমাদের বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তারে যে সমস্ত গোয়েন্দা সংস্থা কাজ করে এই বহির্বিশ্বের, তারা যে সমস্ত গোয়েন্দা সংস্থার উপরে ভর করছে, বাংলাদেশের ডিজিএফআই হোক, এনএসআই হোক, সিটিডিসি হোক, এটিইউ হোক এবং অন্যান্য বাহিনী যেগুলো আছে র্যাব সহকারে, প্রত্যেকটা বাহিনী কিন্তু এগুলোর ব্যাপারে সমস্যাগুলো করে। আমরা দেখছি 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের কারণে, পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তারের পরিপূর্ণ রাস্তা খুলে তারা ডিজিএফআই কে হাত করছে এবং সেনাবাহিনীদেরকে হাত করছে, প্রত্যেকটা বাহিনীকে তারা হাত করে সামনে আগাইছে। যখন বাংলাদেশের প্রত্যেকটা প্রশাসন বাহিনী তাদের হাতে কবজা চলে গেল, তখন বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি ইসলামপন্থী, ইসলামপন্থীদেরকে কণ্ঠাসা করার জন্য তারা যখন নাস্তিকদেরকে আমাদের সামনে লেলিয়ে দিল, নাস্তিকরা আমাদের সামনে এসে বিভিন্ন প্রকারের কথাবার্তা এবং এরকম কিছু কটূক্তি করতেছে যেটা বাংলাদেশের সংবিধানের বিরোধী, ধর্মের উপর আঘাত করার বিরোধী। ওই সমস্ত নাস্তিকরা যখন শাহবাগের ভিতরে 2-4-5 হাজার মানুষ ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের স্বাধীনতার নামে, তথাকথিত স্বাধীনতার নামে তারা আলেম ওলামাদেরকে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন সাহাবায়ে-কেরামদেরকে নিয়ে কটূক্তি করা শুরু করলো, হেফাজত যখন 5 মে গেল, ওইখানে হেফাজতকে তারা নির্মমভাবে দুলিশ্বেদ করে দিল। 5 মের ভিতরে
পাঁচেমের রাত্রের ভিতরে, এক রাত্রের ভিতরে ৩ থেকে ৪ ঘন্টার ভিতরে পুরো শাপলা চত্বরকে তারা একেবারে পরিষ্কার করে দিল। এই পরিষ্কারের দ্বারা আরো তাদের রাস্তা আরো পরিষ্কার হলো। বাংলাদেশি ইসলাম পন্থীদেরকে তাদেরকে কণ্ঠাসা করার আরো রাস্তা তাদের সুযোগ হয়ে গেল। দেখেন এই ৫এমের পরে শাপলা চত্বরের পরে আমরা দেখেছি যে সমস্ত নাস্তিকরা বাংলাদেশের সংবিধান বিরোধী এবং ইসলাম বিরোধী, যারা ইসলামের উপরে কটূক্তি করে যারা টিকে ছিল, এবং এই মানে এই সরকার আরো যারা ছিলেন প্রত্যেকেই যে সমস্ত নাস্তিকদেরকে কতল করার কারণে আজকে আমাদের প্রায় ৫-৭ জন ভাই, যে সমস্ত নাস্তিকদেরকে কতল করার কারণে আজকে আমাদের ৫-৭ জন ভাই এখনো কারাগারে আছে, ওই ভাইদেরকে মুক্ত করে দেওয়া বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে মুক্ত করা প্রয়োজন, এবং তাদেরকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সম্বর্ধনা দিয়ে কারাগার থেকে বাহির করা প্রয়োজন। কেন? বাংলাদেশের স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য এই সমস্ত নাস্তিকরা সাধারণ 95% মুসলমানদের অনুভূতির উপরে আঘাত করছে। এই অনুভূতির উপরে আঘাত করার কারণে প্রয়োজন ছিল প্রত্যেকটা নাস্তিকেই বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রত্যেকটা নাস্তিককে ফাঁসির কাস্টে ঝুলানো। যখন বাংলাদেশের এই সমস্ত গোয়েন্দা সংস্থা বাহিনী, এই সমস্ত এনএসআই, ডিজিএফআই এবং বিশেষ করে ডিজিএফআই কে বলবো, এরা যখন বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতিকে স্থিতিশীল করতে পারে নাই, এবং বাংলাদেশের কিছু মানুষ যারা ধর্ম আবেগ প্রবণত হয়ে আবেগের মাধ্যমে যারা ইসলাম রাসূলকে ভালোবেসে ওই সমস্ত নাস্তিকদেরকে যারা যখন তাদের পাওনা বুঝিয়ে দিল, তখন আসলো রাষ্ট্র তাদেরকে দমন করার জন্য। কেন? যারা অপরাধ আগে করছে তাদেরকে দমন করবে, নাকি না যারা অপরাধ দমন করতে গিয়ে রাষ্ট্রের বিভিন্ন আইন হাতে নিচ্ছে তাদেরকে দমন করবে? এটা তো রাষ্ট্রের উপর, আমি মনে করছি যে ওই সমস্ত ভাইদের উপর জুলুম হচ্ছে এবং ইসলাম পন্থীদের উপর জুলুম হচ্ছে, এবং যারা সারা বাংলাদেশের 95% মুসলমানদের উপর জুলুম হচ্ছে এটা। অতএব আমি বলবো যে সমস্ত নাস্তিকদেরকে কতল করার দ্বারা বাংলাদেশের সাধারণ মুসলিম এখনো কারাগারে আছে আমাদের প্রায় ৫-৭ জন ভাই, প্রত্যেকটা ভাইকেই রাষ্ট্রীয়। এখানে ইলিয়াস ভাই, মাওলানা সাহেবকে মনে একটু সংশোধন দেওয়া দরকার আমি মনে করি। এখানে নাস্তিকদেরকে কতল কে করেছে এইটা আমরা নিশ্চিত না। এখানে আমরা বলতে পারি না অমুক আলেম বা আলেমদের পক্ষ থেকে কেউ গিয়ে নাস্তিকদেরকে কতল করেছে, এইরকমের কোনো প্রমাণ নেই। এটা শুধুমাত্র বানানো হয়েছে ওনারা সাবোটাজ করার জন্য। নাস্তিকদেরকে আপনি সাগররুনি হত্যা মামলার রহস্য উদ্ঘাটিত হয়েছে কত বছর হয় নাই? তাহলে নাস্তিকদের যে কয়েকজন মারা গেছে তাদের ব্যাপারে কি রহস্য উদ্ঘাটিত হয়েছে? হয় নাই। তাহলে উনি আবেগ থেকে বলছেন মাওলানা সাহেব যে নাস্তিকদেরকে কতল করার এজেন্ডা বাংলাদেশের কোনো আলেম সমাজ নেয় নাই। আলেম সমাজ শান্তিপূর্ণ প্রতিবাদ করেছে, আর এই প্রতিবাদের প্রতিক্রিয়ায় নাস্তিকদেরকে আলেমরা হত্যা করেছে, এরকমের নাটক তৈরি হয়েছে বাংলাদেশে। আমরা তো মামলাগুলো ফেস করে যাচ্ছি। এখানে নাস্তিকদেরকে, এখানে আবেগের জায়গা নাই মাওলানা সাহেব। এখানে নাস্তিকদেরকে কোনো আলেম সাহেব ঘোষণা দিয়ে কাউকে লেলিয়ে দিয়ে কোনো হত্যা করে নাই। এইটা যারা নাস্তিকদেরকে আকাশে তুলেছে, আজকে যেই গোয়েন্দা সংস্থাকে আপনাদের বাধা দিচ্ছে বের হইতে, এই গোয়েন্দা সংস্থার অনেকেই এই কিলিং এর সাথে জড়িত। আপনারা এগুলি যাই হোক, ভাই এখানে আমি এক মিনিট একটু বলি। আমাদের অনেক মামলায় এরকম ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়েছে যারা ওই মামলায় ছিলই না। যেমন আমাদের যে শফিউর রহমান ফারাবী, যিনি প্রায় 11 বছরের উপরে হয়ে গেল জেলখানায়, তাকে যে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ওই মামলা ছিল আপনার এই যে বইমেলার এখানে, আর সে তখন ছিল সিলেটে। সে তো এই মামলার ধারে কাছেও ছিল না, এবং তাকে গ্রেফতার করেছে অনেক পরে অন্য একটা মামলায়। তাকে এই সকল মামলায় জড়ানো হয়েছে। ছিল এরকম লোকজনকেও দেশের মামলায় করে দেওয়া হয়েছে। এবং রাজীব মারা যাওয়ার একদিন আগে জানতাম, আমাকে তার আগের দিন, আমি তো তখন সাংবাদিকতা করি, র্যাবের একজন আমার বলতেছে ভাই কালকে একটা ঘটনা ঘটবে। পরের দিন সকালে দেখি যে আমি বললাম, আমি তার সাথে সাথে কল করছি যে ভাই এটা কি এই ঘটনা, বুঝেনি তো। এগুলি সব তো প্ল্যান। হাসিনা ওর বাসায় যাবে, রাজীবের বাসায় গিয়ে কান্নাকাটি করবে, এই যে বহির্বিশ্বকে দেখাবে, এই যে আপনাদেরকে খেপায়া তোলা, হ্যাঁ, এই যে আপনারা মতিঝিল শাপলা চত্বরে গেছেন, এইসব বিক্রি করেই কিন্তু হাসিনা গেল 15 বছর আছে। ওদের কাজই হচ্ছে এটা। এই জন্য কালকে বলছিলাম আমি যে কথাটা, যে আমরা অতি ইসলামিস্ট হতে গিয়ে আমাদের এখনো পর্যন্ত বিদেশের উপরে অনেক কিছুতে নির্ভরশীল আমরা। আপনি দেখেন, আপনাকে একদম পুরো দেশকে শরিয়া আইনে আপনি কনভার্ট করবেন, সেটার আগে আপনাকে এই যে পুরো উপদেষ্টা পরিষদ এত বড় একটা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে হইলো, আপনাদের তো এই আলেমদেরই তো এখানে সবার চেয়ে বেশি অবদান ছিল। একজন প্রতিনিধি রাখা হয়েছে আপনাদের,
এখানে আগে যান না দেখি, পুরা দেশ শরিয়া আইনে নেওয়ার আগে এই জায়গায় আগে ঢোকেন। আপনাদের আলেমদেরকে এখন পর্যন্ত বের করতে পারেন। আমি তো আলেমদের ভেতর থেকে এরকম একটা মানে ইউনাইটেড কোনো আন্দোলন এখন পর্যন্ত দেখলাম না যে তারা করতে পারে, বা কোনো একটা মানে সরকারকে এই ধরনের একটা ধমক দিতে পারে, এটাও করা হয়নি, এটাও করতে পারে নাই। যাই হোক, তো মোস্তফা নূর ভাই, আপনি যেই কথাটা তুলেছেন, আমি আপনার কি বলবো যে গোয়েন্দা সংস্থার যারা আজকে এইসব বিষয়গুলো আলেমদের উপরে চাপাচ্ছে, তাদের খুব মানে আসলে তারা তো বিশাল শক্তিশালী, তারা এখন চেষ্টা করছে যে আমাদেরকেও নানানভাবে ক্ষয়ক্ষতি করার। তো তাদেরকে শুধু একটা কথা বলবো, দেশে আসতেছি, দেশে গেলে আপনি ক্ষতি করেন, প্রতিটা একটা চর মারলো সেটার জবাব আপনাকে দিতে হবে। একজন মানুষকে যদি অবৈধভাবে বিনা কারণে আপনি যদি একটা থাপ্পড় মারেন, সেটার জবাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। ওইটা আপনার ঘাড়ে আসবেই, টুডে টুমোরো কোনো না কোনো ভাবে আসবেই আপনার ঘাড়ে। অতএব যারা এখন পর্যন্ত এই 15 বছরের এই দানবদের দেখে যারা এখনো শিক্ষা নিতে পারেন নাই, তাদের জানি না জীবনে কোনোদিন শিক্ষা হবে কিনা। অনুরোধ থাকবে গোয়েন্দা সংস্থার লোকজনের কাছে, ফার্দার এই যারা কিনা এখন জেলখানায় বন্দি আছে তাদেরকে বের করার জন্য কোনো ধরনের বাধা দেবেন না। আর আসিফ নজরুলকে বলবো, আসিফ নজরুল সাহেব, আপনি নারী নিয়ে থাকেন, মদ নিয়ে থাকেন, টাকা পয়সা নিয়ে থাকেন, আপনার ব্যাপার, ওইটা আপনি আল্লাহর কাছে জবাব দেন। কিন্তু আপনি এই যে আলেমদেরকে বের করার জন্য নানান ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে তারপরে থাকবেন, আমরা কিন্তু সবাই মিলে এক দফা আন্দোলনে যাব শুধু আপনারে ই করার জন্য। অতএব আপনি করেন, আপনি চেষ্টা করে তারপরে আপনি আলেমদেরকে বলেন, যারা জেলখানা, শুধু আলেম না কিন্তু জেলখানায় এখন অনেক মানুষ বন্দী আছে, যেটা মোস্তফা ভাই বলছিলেন, প্রায় 5,000 মানুষ এখন পর্যন্ত বন্দী আছে। এটা আপনি চিন্তা করতে পারেন, 6 মাস পার হয়েছে, এখন পর্যন্ত 5,000 মানুষ জেলখানায় বন্দী থাকবে, যারা সরাসরি হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করেছে। কিসের বিপ্লবী সরকার, কিসের স্বাধীনতা? স্বাধীনতা তাদের জন্য আসে নাই। সব শেষ। এই যে মুহিবুল্লাহ ভাইয়ের বিষয়টা নিয়েই বলি, মুহিবুল্লাহ ভাইয়ের বিষয়টা নিয়ে এখানে মোস্তফা ভাই কাজ করেছেন, ইশাক ভাই কাজ করেছেন, মানে আমাদের খুব বাজেভাবে আমাদের মানুষের সাথে কথা বলতে হয়েছে এটা নিয়ে, যে ওনারা কেন আটকানো হবে, এটা নিয়ে আলেমদের যে আন্দোলন করতে হয়েছে। এই যে ইশাক ভাই জানে ফারাবির বিষয়টা, তারে নিয়ে আমরা সারা সোশ্যাল মিডিয়া আজকে প্রায় এই 5 তারিখের পর থেকে বলছি, এই ছেলেটার বাবা মা স্ত্রী তারে কেউ কোনো কিছু করার মতো নাই। এই ছেলেটার যা ছিল সবকিছু সে এই হেফাজতের আন্দোলনে দিয়েছিল। এই যে আপনার যেই ইয়েটা হলো, এই যে শাহবাগে ওদের যে নাস্তিকদের যে ইটা হলো, সে সবকিছু দান করে দিয়েছিল এই আন্দোলনে। সেই ছেলেটা আজকে 11 বছর জেলে। এত কিছু বলছি, এত জনকে বলছি, কোনো লাভ হচ্ছে না। আমি তাকে সবশেষ এই ইশাক ভাই জানে এই বিষয়গুলো, এগুলো নিয়ে কথা বলা আসলে ঠিক না। তারে মানে আমার 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 ব্যক্তিগত জায়গা থেকে আমি বলেছি, ভাই আপনারা তো সারাইতে পারছি না, চেষ্টা আমরা চালাই যাচ্ছি, বাট আপনার যাতে ভেতরে যেন কোনো সমস্যা নয়, আপনার আর্থিক যা যা দরকার হয় আমরা আমাদের জায়গা থেকে, আমি ভাই গরিব মানুষ, অত বড় লোক মানুষ না, আমার জায়গা থেকে আমি যতটুকু পারছি এই ইশাক ভাইদের মাধ্যমে আমি ওদেরকে দেওয়ার চেষ্টা করছি। তো এখন এই যে মানুষগুলো যারা কিনা আলেম আছে, যারা ওনাদের বিরুদ্ধে জন্য মুক্তির জন্য কাজ করছে, এই মানুষগুলোরও সীমাবদ্ধতা আছে, নিজেদের কাজ আছে, তারা নিজেরাও এই গত 15 বছর নির্যাতিত ছিল, টাকা পয়সা নাই, ক্ষমতা নাই, কিছু নাই। তো তাদেরকে নিয়ে এই যে চেষ্টাগুলো চলছে, এই যে খেলাগুলো চলছে, এটা শেষ হওয়া দরকার। যারা সমন্বয়ক আছেন ভাই, আপনাদেরকে বলবো, দেশ চালান, টাকা পয়সা কামান, যা মনে চায় করেন ভাই, অন্তত এই জেলখানার লোকগুলো, আমি ভাই বিশ্বাস করেন আপনাদের সবার সামনে বলছি, এই বিডিআর আর এই আলেম, এই যে যারা জেলখানা আছে, এদের বার করার পরে আল্লাহ যদি সুযোগ দেন, তারপরে হাতটা উঁচু করে দিয়া তারপরে সরে যাবো এখান থেকে। আর ভাল লাগে না, বহু যুদ্ধ করে আসছি, এইভাবে আর ভাল লাগে না। আওয়ামী লীগের সাথে যেটা করেছে, আওয়ামী লীগের এই দূতাবাস থেকে ওদের কাজই ছিল শুধু আমার এখানে জঙ্গি বানানোর জন্য নোট দেয়া। সেই জিনিস এখনো চলছে, এখনো নানান জন চেষ্টা চালায় যাচ্ছে যে ট্রাম্প এসে এখন ক্ষমতায়, এখন আমার এখান থেকে বার করে দেবে, নানান চেষ্টা চালায় যাচ্ছে। তো আল্লাহ যদি কারোর ক্ষতি না করে, আপনি তো করতে পারবেন না সারা জীবন চেষ্টা করেও। বাট এই ঝুঁকিগুলো, এই মাথায় সমস্যাগুলো বারবার, এই যে পুলিশ নিয়ে জিজ্ঞাসা করা, ভাই এইটা হয়েছে ওইটা হয়েছে, এগুলোর জবাব দেওয়া, আমার তো কোনো কিছু পায় না। আমি তো মানে প্রকাশ্যেই আমি নামাজ পড়ি, সেটা প্রকাশ্যে, আমি যা করি সেটা প্রকাশ্যেই করি। আমার তো কারোর সাথে কোনো এইরকম কোনো জঙ্গি সংগঠন বা কারোর সাথে আমার কোনো নাই, সম্পৃক্ততা নাই যে সে যেটা নিয়ে তারা আমার পানিশমেন্ট দিবে। তো যাই হোক, তারপরে এই ঝুঁকিগুলো আর পেইনগুলো নিতে ইচ্ছা করে না ভাই।
এইবার 5 তারিখের পরে দেশ যদি ঠিক না হয়, এই দেশ আর জীবনে ঠিক হবে না। এটা মাইনে নিয়েই এখান থেকে সরে যাচ্ছি। তো আসিফ নজরুল এবং গোয়েন্দা সংস্থা সবার কাছে অনুরোধ, ভাই আল্লাহর ওয়াস্তে এই লোকগুলোর ছেড়ে দেন। এই লোকগুলো 15 বছর কষ্ট করেছে, কেউ 5 বছর, 7 বছর, 15 বছর টানা জেলখানায় আছে। এরকম লোকও এখনো জেলখানায় আছে। এই যে ফারাবি ছেলেটা 11 বছর হয়েছে, অপরাধটা কি বলেন? সে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতো, সে নাস্তিকদের বিরুদ্ধে কথা বলেছে, সে প্রথম এই যে ব্লগগুলো করা, এগুলো সে শুরু করেছে এই রাজীবদের বিরুদ্ধে। এই ছেলেটাকে আপনি জেলে নিয়ে আটকায় রাখছেন। আসিফ নজরুল, আপনি ঘুমান কেমনে? ঘুম আসে আপনার? এতগুলো মানুষ জেলে, আপনি তো জানেন, আমরা তো সবকিছু জানিও না, আপনি তো জানেন সবকিছু। আপনার কাছে প্রতিদিন এই আইনের এই বিষয়গুলো, আপনার মন্ত্রণালয়ের কাজ এগুলো। একটা বিষয় হলো ইলিয়াস ভাই, যে বিষয়টা যেহেতু আমাদের অ্যাডভোকেট সাহেব বলছেন, অ্যাডভোকেট সাহেব বিষয়টা ক্লিয়ার করছেন যে আসলে এটা আসলে এরকমই। আমরা ওই ডিজিএফ এর কাছে আমরা ক্লিয়ারেন্স চাচ্ছি, যারা এই ফিলকান হত্যার সাথে জড়িত, যারা হেফাজতের হত্যার সাথে জড়িত, যারা এই বিডিআর বিদ্রোহে এই নাস্তিকদেরকে কতল করার নামে তাদের হত্যার সাথে জড়িত, এরকম প্রত্যেকটা ক্লিন মাস্টারের সাথে ডিজিএফ জড়িত, এরাই কিন্তু আবার আমাদেরকে ক্লিয়ারেন্স দিচ্ছি। তো বাংলাদেশের স্বাধীনতা, স্বাভাবিক মানুষের এবং আম জনতার ইনসাফটা কোথায় গেল? তবে এই ইনসাফটা তারা কখন পাবে? এখনো যদি তারা না পায়, দেখেন আমি স্বাভাবিক বাংলাদেশের কওমি মাদ্রাসার পক্ষ থেকে সর্বপ্রথম আমি এই 17 জুলাই হাটাজারি মাদ্রাসার সামনে থেকে আমি এই ছাত্রদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে এবং আমাদের হাটাজারি মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে আমি একাত্মতা পোষণ করে সামনে আসছি যে ছাত্রদের উপরে যে জুলুম করা হচ্ছে এটা আসলে জুলুম, এবং এই জুলুমকে আমরা মেনে নিতে পারবো না, এই জালেমকে আমরা প্রতিহত করে ছাড়বো, এরকম ভাবে আমরা আন্দোলনে আসছি। আমাদের মুফতি হারুন রেজা সাহেব চট্টগ্রামের, যিনি কেন্দ্রীয়ভাবে আমাদেরকে অনেক পরামর্শ দিয়েছেন। একবারে 6 জুলাই থেকে আমাদেরকে পরামর্শ দিয়েছেন। আমরা 6 জুলাই, 7 জুলাই এরকম ভাবে 13-14 জুলাই তো আমরা চট্টগ্রামের মারামারিতে ওপেনলি আমরা ছিলাম, মাদ্রাসার পক্ষ থেকে আসিনি। যখন আমরা মাদ্রাসার পক্ষ থেকে 17 তারিখে আমরা ঘোষণা দিলাম, সারা বাংলাদেশে আম জনসাধারণ, আলেম ওলামা সমস্ত মানুষ এটার সাথে সম্পৃক্ত হলো। এই বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের সাথে আমাদের সম্পৃক্ততার কারণটা কি ছিল? আমাদের মৌলিক সম্পৃক্ততার কারণ ছিল ইসলামপন্থীদের উপরে যে কণ্ঠাসা করা হচ্ছে সেই কণ্ঠাসাকে রোধ করা এবং এই ইসলামপন্থীদেরকে আবার উন্মুক্ত করে দেওয়া, এবং যে সমস্ত ভাইদেরকে শত শত আমাদের ভাই হাটাজারি মাদ্রাসায় পড়ে, পটিয়া মাদ্রাসায় পড়ে, আপনি দেখেছেন গত বছর একটা ছেলে পটিয়া মাদ্রাসায় পড়ে 3জন ছেলেকে করছে, গুম করে ফেলছে। প্রায় 17-18 দিন গুম করার পরে 3জনকে মুক্ত করছে, এবং 3জনের ভিতরে একজন এরকম ছিল, সে মাদ্রাসায় পড়ে না, নোয়াখালী থেকে আসার সময় তাকে গাড়ি থেকে নামায় নিয়ে গেছে, 3জনের সাথে তাকে জুব্বা পরে দাঁড়া করাইছে, দেখেন এই ছেলেটা আন্দোলন করছে, তার কাছে বই পাওয়া গেছে, এই পাওয়া গেছে, সেই পাওয়া গেছে। এই স্বৈরা শাসনের অবস্থান থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য কিন্তু আন্দোলনে শরীক হয়েছি। আমাদের হাটাজারি মাদ্রাসার এবং সারা বাংলাদেশের কওমি মাদ্রাসা থেকে প্রায় 72 জন আলেম ওলামা শহীদ হয়েছে। এগুলো কেন হয়েছে? আমাদের স্পিরিটটা কোথায় যাবে? আমরা আপনাকে এই কথা বলতেছি, যদি আমাদের আলেম ওলামাদেরকে যদি মুক্তি দেওয়া না হয় এবং বিডিআর হত্যাকাণ্ডের সাথে যে সমস্ত অপরাধীরা ছিল তাদেরকে তদন্ত সাপেক্ষে বিচার করা না হয়, এবং যারা এটার সাথে জড়িত ছিল না, নিরপরাধ অপরাধী বলে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, তাদেরকে যদি মুক্তি দেওয়া না হয়, আমরা কিন্তু সমস্ত মাদ্রাসায়, বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসায় আমাদের যোগাযোগ আছে, আলহামদুলিল্লাহ আমরা যোগাযোগ করি। যেরকম ভাবে আমরা 17 আগস্টের আগে আমরা যোগাযোগ করে সমস্ত মাদ্রাসাকে নামতে বাধ্য করেছি। আমরা কিন্তু সামনে আবার দুর্বার আন্দোলন করার জন্য বাধ্য হব। এটা কওমি মাদ্রাসার পক্ষ থেকে, ছাত্রদের পক্ষ থেকে আমরা ইনশাআল্লাহ এটা বলতে পারি, আমাদের স্টেবিলিটি আছে। যদি আমাদের এই সমস্ত আসিফ নজরুল বলেন এবং ডিজিএফ যে সমস্ত বাহিনীগুলো বলেন এবং অথর্ব উপদেষ্টা যারা আছে, যদি তারা দিয়ে এই ব্যাপারে যদি কোনো পদক্ষেপ না নেয়, আমরা কিন্তু যে কোনো আন্দোলনে বাধ্য হব। তবে দেশের এই অবস্থানকে, দেশের বর্তমানে যে অবস্থান আছে, এই অবস্থানকে আমরা শুধু টিকে রাখার জন্য আমরা কোনো আন্দোলনে যাচ্ছি না। সমস্ত প্রকার লিয়াজ করে আমরা সমঝোতা করে আলোচনা করে আমরা চাচ্ছি এটা সমাধান করার জন্য। যদি উপদেষ্টা মহল এটা সমাধান করতে না পারে, আমরা কিন্তু আন্দোলন করতে বাধ্য হব। এখনোই আমি বসে আছি আপনাদের সাথে, প্রায় অনেকজনই মেসেজ দিচ্ছে, ভাই এই ব্যাপারে একটু কথা বলেন। আমরা কিন্তু প্রয়োজন আন্দোলন নামবো, যদি প্রয়োজন হয় ইলিয়াস ভাই আপনার সাথে থাকবেন ইনশাআল্লাহ, সমস্ত মুসলিম ওলামা কেরাম থাকবে, আমরা মাঠে নামবো এবং কওমি মাদ্রাসার সমস্ত কওমি মাদ্রাসার ছাত্ররা সহ নামবো এই ব্যাপারে ইনশাআল্লাহ। আমি একটু কথা বলতে চাই মাসুদ ভাই, আমি একটু কথা বলতে চাই। আসলে যে আল ওলামায়ে কেরাম এখনো জেলে আছে, এই ব্যাপারে আমরা মুক্তির ব্যাপারে এখন আজকে আলোচনা করতেছি, প্রতিবন্ধকতা কোথায়। কিন্তু আমরা যে আমাদেরকে মামলা দিল, জিআর মামলা, এক একজন আইউ আছে, পুলিশ কর্মকর্তা, তাদেরকে কি করা হয়েছে?
ভোলা সদর থানায় যে মামলাগুলোর আইও যারা, তারা এখান থেকে অন্য এক জেলায় গিয়ে তারা নিজেদের চাকরি সহ সবকিছু ফ্যাসিলিটি ভোগ করতেছে। এরা যে স্বৈরাচারের দোসর ছিল, তাদের কথা মতো উঠবোস করে এই নিরপরাধ নিরীহ আলেম ওলামাকে, এমনকি আমাদের আল্লামা মামুনুল হক সাহেবকে চরিত্রের কলঙ্ক দিয়ে তাদেরকে জেলখানায় আবদ্ধ করেছে। তাদের বিচারের কোনো ব্যবস্থা নেই। এজন্য আমি আজকে এই লাইভের মাধ্যমে, যেহেতু আপনি সুযোগ দিয়েছেন, আমি মনে করি আমাদের ওলামায়ে কেরাম জেলে থাকার পিছনে প্রতিবন্ধকতা, উপদেষ্টা মন্ডলী এবং সমন্বয়ক যারা আছে, এবং তারা এই মাজলুম ওলামায়ে কেরামের অভিভাবক আল্লামা মামুনুল হক সাহেব, হারুন ইজহার সাহেব সহ তাদের সাথে সমন্বয় করে হুজুর, ওলামায়ে কেরামকে মুক্তির হুজুর, ব্যাপারে আমি কোনো আমার ব্যবস্থা আমার করেন। আমার আমার কথায় বেয়াদবি নিয়েন না। ধরেন আপনাদের সিটিটিসি নামে একটা শাখা আছে পুলিশের, এরা সবচেয়ে বেশি আলেমদেরকে করেছে। সেই সিটিটিসির আসাদুজ্জামান এবং তার একজন স্টেইনও ছিল এসআই নজরুল ইসলাম। এদের সবার নামে হত্যা মামলা আছে এবং শুনছি যে এই আসাদুজ্জামান তো এখনো পলাতক, আর নজরুল ইসলাম যে খুবই আলেম বিদ্বেষী, সে হচ্ছে কি আপনার করেছে, সে নাকি আবার চাকরিতে ঢুকেছে। আপনি যেটা বললেন যে আপনাদের এই মামলার আয়ুগুলো তাদেরকে জোর করে এটা করেছে, এটা বললে হবে না। হাসিনা জোর করে তারপরে আলেমদেরকে এগুলো করাইছে, এটা কাজ না। তো তাদের চাকরি থেকে সরাইতে হবে। কিন্তু আজকে 6 মাসের ভেতরে, মানে আমার আজকের এই ইউটিউব চ্যানেলের ভিডিওটা যদি বাদ দেই, আপনাদের আলেম সমাজ থেকে এমন কোনো একটা মানে বড় কোনো প্ল্যাটফর্ম থেকে কোনো আওয়াজ আপনারা তুলেছেন? জি ইলিয়াস ভাই, এটাও একটা আমাদের সমস্যা যে আমরা যে যার রাজনৈতিক অবস্থানকে পরিষ্কার করার জন্য মাঠে কাজ করে যাচ্ছি, কিন্তু এর সমস্যার স্থানে আপনি যেমন ভাবে হাত দিচ্ছেন সব জায়গায়, যে ফারাবি ভাই জেলে আছে, মাওলানা মহিবুল্লাহ সাহেবের মুক্তির ব্যাপারে প্রতিবন্ধকতা, এ নিয়ে গত সপ্তাহে লাইভে আসার কথা ছিল, কিন্তু আমি আমাদের অভিভাবক যারা আছে, যারা কারাবন্দী ছিলেন, তারা কি ফ্যাসিস্ট হাসিনার ওই সকল নির্যাতনের কথা, রাজনৈতিক একটা পদ পদবি, এমপি বা মন্ত্রী হওয়ার এই নেশায় কি ভুলে গিয়েছেন? এটাও কিন্তু একটা প্রতিবন্ধকতা। এজন্য তাদেরকেও সচেতন হতে হবে। যদি আমরা এই দেশ বিনির্মাণে, সংস্কারে অবদান রাখতে চাই, হেফাজতের শহীদদের রক্ত এবং মোদি বিরোধী আন্দোলনে হাটাজারি ছাত্র সহ সারা বাংলাদেশে বিবারিয়া সহ যারা রক্ত দিয়েছে, আমি মনে করি জামাতে ইসলাম এবং হেফাজতে ইসলাম, তাদের রক্ত, ছাত্র জনতার রক্ত বৃথা যাবে যদি এই অভিভাবকত্বের দায়িত্ব যারা পালন করতেছেন তারা এই ব্যাপারে সরাসরি মুখ না খোলে। আমি জেলখানায় যারা ছিল তাদের কাছ থেকে আমি জেলখানার বর্ণনা তো শুনি, আপনাদের এই বিষয়গুলো জানি আমি। মানে ওইখানে যাওয়ার পরে কে ডেস্টিনির ছিল, আর কে বিডিআর এর ছিল, আর কে জামায়াতের ছিল, কে বিএনপির ছিল, সবাই কিন্তু সবার প্রতি খুবই উদার ছিল, সবাই সবাইকে করতো, সম্মান করতো। এই যে আপনাদের ভেতরে একটা হৃদ্রতা তৈরি হইতো জেলখানায় গেলে, মানে জেলখানা থেকে বের হলেই মানুষগুলোরে আপনারা ভুলে যান। মানে এই যে ভেতরে 5,000 মানুষ এখনো আছে, আপনারা যারা 10 বছর 15 বছর জেল খেটেছেন, মানে তাদের বের হওয়ার পরে খারাপ লাগে না? আমি মামুনুল হকের কথাই বলি, মানে মামুনুল হক সাহেবের মতো একজন মানুষ, আমি বিশ্বাস করেন আমি ওনাকে সম্মান করি, কিন্তু দেখি নাই মানে এরকম কোন, উনি যদি একটা ডাক দিত আমার তো মনে একটা কিছু হইতো। যারা মানে খুবই একদম ফ্রন্টে যারা থাকেন এইসব মানুষগুলোর ভেতরে, জামাতের আমিরের কথাও যদি বলি, উনিও তো জেল খেটেছেন, বিএনপির মহাসচিব উনিও জেল খেটেছেন। তো ওনাদের খারাপ লাগে না যে জেলখানায় মানুষগুলো পচে মরছে, 6 মাস হয়ে গেল? আমার তো ভাই কেউ নাই, আমার তো এখানে কোনো আলেম আমারও জেলে নাই, বিডিআরও আমার কোনো আলেম নাই, কিন্তু যাদের আছে, যারা তাদের সাথে ছিল, তাদের প্রতি ভালোবাসা থাকার কথা। আপনি দেখেন বিডিআর এর কথা যদি বলি, বিডিআর এ যারা বের হয়েছে তারা কিন্তু যারা ভেতর আছে তাদের জন্য মাঠে নেমেছে, তারা কিন্তু প্রতিটা শুনানি, এই 11 তারিখেও আপনার তারা একটা মহাসমাবেশ করছে, তারা কিন্তু করছে। কিন্তু আমি আলেমদের ভেতরে দেখছি না, মানে এত আলেম বাংলাদেশে, প্রতিদিন কয়েকশো মাহফিল হচ্ছে এই দেশে। ভাই এরকম মাহফিল তো একটা জেলখানার সামনে দেন না, সবগুলো আলেম মিলে একটা, যে জেলখানার সামনে এই দিন থাকবো, এটাই করতে মানুষকে তো জানাইতে হবে, মানুষ তো জানে না। আসিফ নজরুল তো আছে, ওনার শাশুড়িরে কেমনে ছাড়াইতে হবে সেটা নিয়ে, আসিফ নজরুল তো আপনাদের নিয়ে নাই। এখন মানুষকে তো জানাইতে হবে যে আসিফ নজরুল আসলে দিনে ঘুমায় ওনার ওয়াইফের কাছে, রাতে যায় ঘুমায় হচ্ছে ওনার শাশুড়ির কাছে। তো এই যে উনি যে ঘুমায়, ওনারে তো জাগাইতে হবে যে হুজুর আসেন, একটু উঠে আসেন, ঘুমানো বন্ধ করেন, চারিদিকে এত ঘুমায় না, একটু জায়গা তারপরে দেখেন কি অবস্থা এখনো জেলখানার ভেতরে। তো যেটা আগেই বললাম যে আপনারা খুব সম্মানিত মানুষ আছেন,
যে ওয়েতে বলা দরকার এদেরকে ওয়ে বলতে পারছে না। এরা এরা এই দেশটাকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করেছে। এই দেশের বিশ্বাস করেন গত 6 মাসে যা দেখলাম, একটাও কোনো মানুষ পাইলাম না ভাই, বিশ্বাস করেন। মানে 2-4 জন ছাড়া এই দেশে কোনো মানুষ পাইলাম না। যে যেখানে যেখান থেকে কিছু টাকা পয়সা পায়, সুবিধা পায়, ওই জায়গায় বিক্রি হয়ে যাচ্ছে। এই দেশ দিয়ে আপনি কেমনে এই দেশটা বাঁচাবেন? কেমনে সম্ভব নাকি? ইলিয়াস ভাই, এখানে ওই আরেকটা যে বিষয়টা আপনি যে প্রশ্ন করছেন, আলেম ওলামারা কেউ আসলে এই বিভিন্ন কথাটা বলছিল কিনা, আমি গত 8 থেকে 10 দিন আগে একজন কারাবন্দী সদ্য কারামুক্ত একজন ভাইকে নিয়ে আমি আমির হেফাজতের কাছে গিয়েছিলাম। আমির হেফাজত বিষয়টা নিয়ে আসলে খুবই মনোমালিন্য হয়েছেন এবং কষ্ট পেয়েছেন যে আলেম ওলামারা এখনো কেন যারা কারাগারে আছে তাদেরকে মুক্তি করার ব্যাপারে তারা কথা বলতে। ভাই, আমি কারো ব্যক্তিগতভাবে আমি কাউকে, আপনারা আমার সাথে আছেন, আমি আপনাদেরকে যে এই কথাটা বলছি তা নয়, আমি সবাইকেই বলছি যে উচিত ছিল পুরো আলেম সমাজ, আরে ভাই জেলখানা যায় নিয়ে আসবেন। দূর বলতে হবে কেন? জেলখানা যায় সব কারাই, কারা আমাদের কারা কারা ছিল, এই ছিল, নিয়ে আসবেন যায়। কিসের আইন? কোন আইনে এই দেশ এই সরকার ক্ষমতায় এসে আমার বলেন, আইনটা দেখান, কিসের আইন? এটা ইনশাআল্লাহ আমরা শুরুতে যে কথাটা বললো মোস্তফা নূর ভাই, যে কথাটা বললো, ভাই এটা গোয়েন্দা সংস্থার কাজ নাকি? তুই কে রে বেটা? তুই বেটা কিসের গোয়েন্দা? তোর ভিতরে ঢুইকা তারপরে পিলখানায় বিডিআর এর সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে খুন, তুই কিসের গোয়েন্দা? তুই সব কটারে পদত্যাগ করা দরকার ছিল, সব কটা জেনারেল তারপরে। তুই এই দেশটা বাঁচাইতে পারবি নাকি? এই দেশটা তো তুই মারছিস, এই দেশকে এই 15 বছর ভারতের কাছে ইজারা দিয়েছিলি তুই কিসের গোয়েন্দা? গোয়েন্দাগিরি আমাদের কাছে এসে শিখা যাস। একটা কথা মনে পড়ছে যে মাওলানা সাহেব, এই যে এই প্রত্যেকটি এই জালিম তথাকথিত কর্মকর্তা মানে গণকর্মচারীদের বিরুদ্ধে গণতদন্ত কমিশন গঠন করা দরকার। যেহেতু সরকার এই সমস্ত এত কাজ করতে পারবে না, একটা গণতদন্ত কমিশন করলে মানুষ ওখানে তথ্য জমা দেবে, কারা কোথায় হত্যা করেছে, গুম করেছে, নাটক সাজিয়েছে, মামলা সাজিয়েছে, চাঁদাবাজি করেছে, ফ্যামিলি থেকে জেল কাটার গেটে চাঁদাবাজি করেছে, একেবারে কারারক্ষী এবং জেল সুপার সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের লোক, র্যাব সহ অন্যান্য সংস্থা, এই প্রত্যেকটি গণতদন্ত কমিশন একটা গঠন করা দরকার। ইলিয়াস ভাই, এটা আপনার উদ্যোগ নেন না? এটা না, দেখেন মুস্তফা ভাই, আমি 21শে আগস্ট নিয়ে আমি একটা অনুসন্ধান করেছি, আপনারা সেটা দেখেছেন কিনা জানি না। একদম মানে জজ মিয়া থেকে শুরু করে সবকিছুই প্রথম আলোর সাজানো নাটক। তো প্রথম আলো কারা? প্রথম আলোই আসিফ নজরুল, প্রথম আলোই ইন্ডিয়া, উদিচি, ওই ছায়ানট, এই সেই যে বড় বড় বিশাল বিশাল বোমা হামলা, এগুলো নাম শুনলে জজ সাহেবরা ভয়ে ফাইল ফেলায় দেয়, আরে বাবা এই মামলায় হাত দেওয়া যাবে না। আরে ওটা কি সব তো নাটক, সাজানো নাটক, সব হাসিনার আর প্রথম আলো সাজানো নাটক, এই আসিফ নজরুলদের সাজানো নাটক এগুলো। ওই নাটক আপনি এখন তাদেরকে ভয়ে দেখায় তারপরে ই করবে না। যাক, আমার সাথে যদি ভাই আপনারা থাকেন, আমি আপনাদের কথা দিচ্ছি। আমি 2টা পয়েন্ট অ্যাড করতে চাচ্ছিলাম, আমাকে কি শোনা যাচ্ছে? জি জি বলেন। একটা হচ্ছে যে আমার মামলা যেই কারণে কঠিন হয়েছে, বা অনেকের মামলাগুলো যেই কারণে কঠিন হয়, গুরুত্বপূর্ণ হয়ে যায়, সেটা হচ্ছে 164। কিন্তু কোনো আইনজীবী বা কোনো বিচারক বা আমরা অনেকেই এটা আমরা যাচাই বাছাই করি না যে 164টা কিভাবে নেওয়া হয়। আমি কেন 164 দিতে যাব? একটা মিথ্যা বানোয়াট নাটকের সাথে আমি কেন স্বীকার করতে যাব? কি গুম রেখে 2 বছর 3 বছর করে গুম রেখে 1 মাস 2 মাস গুম রেখে যে 164 রাখা হয়, আর উকিলরা 164 কথা বলে, অনেক অনেক টাকা নিয়ে যায়, এরপরে বিচারকটাও 164 আছে এজন্য জামিন দিতে চায় না, এই একটা আতঙ্ক আছে। এটাকে যারা আইন সম্পর্কে জানে এদের কাছে হয়তো এটা জুজুর ভয়, কিন্তু আমরা যারা সাধারণ লোক আছি, আইন সম্পর্কে জানি না, তাদের কাছে এটা একটা বড় সমস্যা। আর এটার ভয় দেখে অনেকেই অনেক ফায়দা লুফে নেয়, এটা একটা আতঙ্কের বিষয় আছে আমাদের। আর কারাগারে আর এসটি আতঙ্কের কথা তো ভাইরা বলেছেন, অনেকগুলো পয়েন্ট চলে আসছে। আমার মনে হচ্ছে কারা মুক্তির ব্যাপারে কাজ করতে গেলে ওই যে 559 একটা ধারা আছে, 20 বছর পূর্তি যাদের হয়েছে, এই বিষয়টা কার্যকর করলে বেশ কিছু বন্দী মুক্তি হতে পারে। আর হচ্ছে একজন নিরীহ লোককে আমি দেখেছি 18 বছর পরে ওনার জামিন হয়েছে, বের হবে, এই সময় একটা
নতুন মামলা দেওয়া হইলো ওই যে কারাগারের মধ্যে বিদ্রোহ, অথচ কাশিমপুর কারাগারে ওই সময় আমি উপস্থিত ছিলাম, ওখানে কোনো বিদ্রোহই হয় না, সম্পূর্ণ উস্কানিমূলক ভাবে কিছু লোককে হত্যা করা হয়েছে। এই লম্বা সময় প্রয়োজন ওই দিকে, এখন হয়তো যাওয়ার আপনাদের সময় হবে কিনা। মূলত এই ওনার নাম হচ্ছে আব্বাস আকন্দ, একদম নিরীহ লোক, খুব বেশি শিক্ষিত না, কথাও কম বলে আমার মতো। এরপরে 18 বছর দীর্ঘ অপেক্ষার পর পরিবারের ওনার অবস্থা খুব খারাপ, ওনার স্ত্রী চলে গেছে, একজন ছেলে একজন মেয়ে আছে, তারা কার কাছে থাকে, নানির কাছে, হয়তো কোনো রকম পড়াশোনা কিছু টুকটাক করছে। এই যে একটা অবস্থা, এই অবস্থা থেকে বের করার জন্য আমাদেরকে চেষ্টা করা আমরা দরকার। এগুলো নিয়ে আবার আলোচনা করতে পারবো। আমরা আজকে শেষ করি এখানেই। আজকে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ, আমরা মার্চের 10 তারিখ পর্যন্ত সরকারকে সময় দিচ্ছি। 1 মাসের ভেতরে যদি নাকি সব আলেমদেরকে, আলেম সহ যারা বিভিন্ন সময় ফেসবুকে শুধুমাত্র হাসিনার বিরুদ্ধে পোস্ট করার কারণে 7 বছর জেল হয়েছে এরকম বন্দী আছে, যারা বিএনপি করতো, জামায়াত করতো, এরকম লোকজন আছে, সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থী, এরকম অনেকে আছে। 1 মাসের ভেতরে সবাইকে মুক্ত করতে হবে। যদি করা না হয় তাইলে আমাদের যতটুকু যার জায়গা থেকে যতটুকু করার, যেভাবে বিশৃঙ্খল করা দরকার ওইভাবে বিশৃঙ্খলা করব। আপনারা যদি নাকি পারেন সরকার টিকান, যদি পারেন হাসিনারে নিয়ে চলে আসুক, নাই কি হোক, এটা নিয়ে আমাদের দেখা দেখি দরকার নাই। যেই দেশে হাসিনার বিরুদ্ধে কথা বলা মানুষ মুক্ত থাকতে পারবে না, সেই দেশ আমাদের মুক্ত থাকার দরকার নেই। সো আমি আপনাদের আলেমদের মানে অনুমতি চাই এবং আপনাদের সমর্থন চাই, আপনাদের সহায়তা চাই। আমার বিশ্বাস আমার চাইতে আপনাদের হৃদয়ে বেশি রক্তক্ষরণ হয়। আপনারা নিজের চোখের সামনে থেকে দেখে এসেছেন জেলখানার সেই কষ্টের সময়গুলো। আপনাদের সেই বন্দী ভাইদের মুক্ত করার এই যুদ্ধে আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। আমি আপনাদের সাথে আছি, আপনারা আমার সাথে না, আমি আপনাদের সাথে সবসময় আছি। যে কোনো পরিস্থিতিতে যে কোনো ঝুঁকি নেওয়ার জন্য আমি প্রস্তুত। ইলিয়াস ভাই, আমি এক মিনিট একটু অনুমতি চাই। হ্যাঁ, এখানে ভয়ঙ্কর বিষয় যে কত ব্যবসায়ীকে জঙ্গি বানানো হয়েছে, ব্যবসায়ীদেরকে, একদম নিরেট ব্যবসায়ী, কোনো পলিটিক্স করে না, এরকম একজন মিলন, এরকম একটা মামলা আমি ফেস করেছি চিটংয়ে। সকালবেলা তার 10 দিনের রিমান্ড চাইছে, তার নিয়োজিত আইনজীবী ভয়ে বলছে 5 দিনের রিমান্ড দিয়ে দিবে। আমি ওই মামলায় এনগেজ ছিলাম না, হঠাৎ করে ওই কোর্টে আমি থাকাতে এটা মোকাবেলা করে রিমান্ড বাতিল করেছি। সাথে সাথে জিআরও সেকশন থেকে এসপি কে জানিয়েছে, এসপি আবার ওই আইউকে থানা থেকে কল করে, মিরসরাই থানা থেকে কল করে ও ঘন্টা দিয়ে রওনা দিয়েছে। পেশকার বললো যে তো এখন আইউ আবার আসতেছে আরেকটা পিটিশন নিয়ে। একই দিন এই রকমের ঘটনা ঘটেছে। ম্যাজিস্ট্রেটে রিমান্ড বাতিল করে বিপদে পড়েছে ম্যাজিস্ট্রেট। এরপরে বিচারকদেরকে কি পরিমাণ থ্রেডে রাখা হয়েছে। আমাদের সম্মানিত বিচারকরা সবাই যে কারাপ্টেড এমন না, কিন্তু থ্রেড থেকে এমন অবস্থা করছে এটা আমি একটা কথা বলবো, আমাদের যে আন্দোলনের প্যাটার্ন ছিল, আমাদের যে জামাত বিএনপি সহ অন্যান্যদের অনেক ত্যাগ আছে, কিন্তু আন্দোলনের প্যাটার্ন এমন ছিল, আমাদের এলাকায় আমরা বলি যে তেয়ান্নে বৃষ্টিতে ঘাস হয় আর প্রচন্ড বৃষ্টিতে চাষ হয়। তো আমাদের তেয়ান্না বৃষ্টি শব্দটা বুঝতেছেন, থেমে থেমে বৃষ্টি, কদিন পর পর বৃষ্টি, কদিন পর পর আন্দোলন, আমাদেরকে রসাতলে নামিয়েছে, ধ্বংসের শেষ সীমায় নামিয়েছে। তো সেখানে আমি বলবো মিলন ব্যবসায়ী সহ তাকে হলি আর্টিজানে ঢুকেছে, মিরসরার একজন নিরীহ ব্যবসায়ীকে। তারপর আমার সহোদর পরীক্ষা দিচ্ছে, এই সেমিস্টার পরীক্ষা দিচ্ছে চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ে। পরীক্ষার সময়ে ঢাকাতে একটা এই জঙ্গি যে বানোয়াট নাটক ঘটেছে, সেখানে এখান থেকে নিয়ে গেছে ঢাকায় নিয়ে গেছে, এখান থেকে পরীক্ষার হলে। এই অবস্থা থেকে মৌলানা নুরুল কবির সাইদি সাহেবের মুক্তি চেয়ে, শুধুমাত্র আবেগে মনের টানে এত বড় একজন মাওলানার জন্য একটা মুক্তি চেয়ে ফেসবুকে 1 লাইন লিখেছে। সেখানে একজন গ্রামের একজন বদমাইশ ডাকাতকে দিয়ে বাদী করায় মামলা করে তাকে জেলে ঢুকিয়েছে এবং সে মারা যেত জেলে। ভাগ্য ভালো, আল্লাহ তাকে সাহায্য করেছেন। তারপর আমি যে কথাটা বলতে চাইবো, এই যে এখানে শেষ না, আমাদের যে ওরা যে গণতদন্ত কমিশন করে ঘাদানি কমিটি, আজকে ঘাদানি কমিটির প্রত্যেক থানা পর্যায়ে পর্যন্ত কমিটি ছিল, এরা কোথায়? এই জন্য আলেম সমাজের উচিত, জামাত ইসলামের উচিত, জামাত ইসলামের আমির মাওলানা শফিকুর রহমানের এই যে ছেলে ডাক্তার রাফাত, আপনারা জেনেছেন তাকে জঙ্গি বানিয়েছে, বিরাট জঙ্গি বানিয়েছে, তাকে আমরা জামিন করতে পেরেছি এই স্বৈরাচার পতনের পর। কিন্তু যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিগুলো ক্ষতিপূরণের জন্য রাষ্ট্রের কাছে একটা হিসাব করে
একটা এই দাবি করা উচিত। আমি বলবো এটা একজন ব্যক্তি, একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি পারবে না। এটা সাংগঠনিকভাবে হেফাজত করুক, জামাত ইসলামী করুক, বিএনপি করুক এবং অন্যান্য ইসলামী দল ও সংগঠনগুলো করুক, ক্ষতিপূরণ দিতে হবে। এখানে আরেকটা বিষয় বলি, এমন মামলা আমরা দেখেছি একদল তরুণকে বিভিন্ন জায়গা থেকে ধরে এনে একটা দল করা হয়েছে, মানে একটা গ্রুপ করা হয়েছে। তারপর কিছুদিন তাদেরকে আটকে রেখে প্রত্যেকের দাড়ি লম্বা করা হয়েছে। তারপর তাদেরকে হঠাৎ করে আবিষ্কার করা হয়েছে র্যাবের মাধ্যমে অথবা অন্য গোয়েন্দা সংস্থার মাধ্যমে অথবা কাউন্টার টেরোরিজম ইউনিটের মাধ্যমে করে কি করেছে, সামনে ভয়ঙ্কর মারণাস্ত্র দিয়েছে, আধুনিক মারণাস্ত্র, রাইফেল, বিভিন্ন রকমের গ্রেনেড ইত্যাদি দিয়ে ছবি তুলেছে। কিন্তু এই নাটক করার পর তারা ভুলে গেছে তারা তো মদও খাইতো নাকি আমি জানি। আমি নিজেও অপহরণ হয়েছি 2 বার। আমি 2 বার গুমের ভেতর থেকে আল্লাহ আমাকে বাঁচাইছেন। তো আমাকে ওসি প্রদীপের হাতেও তুলে দেওয়া হয়েছিল, এই যখন সে পাঁচলাইশ থানার ওসি ছিল। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি, এগুলো আমরা ফেস করেছি, এরকম ভয়ঙ্কর মিথ্যা মামলা। কি ওই যে টেবিলের উপর যে অস্ত্র দিয়ে যে যুবকদেরকে শো অফ করানো হয়েছে, নাটক করা হয়েছে, কিন্তু মামলাতে কোনো অস্ত্র উদ্ধার নাই। এটা মারাত্মক। তাদেরকে যে মামলা দিছে ওই মামলায় কোনো অস্ত্র উদ্ধার নাই। মানে ওই অস্ত্র তো আবার আরেক জায়গায় দেখাইতে হবে, ওই অস্ত্র ওদেরকে দিয়ে দিলে তো সিজার লিস্টে তো রাখা যাবে না। হ্যাঁ, তাহলে এখানে কেন্দ্র থেকে সরকার, হাসিনা থেকে বা হাসিনার উপরে যারা আছে, এই মোদি সহ, এরা বাংলাদেশের নাটক এমন ভাবে করেছে, নাটকের জন্য অ্যাক্টিং করার মতো অফিসার সর্বত্র, প্রত্যেক থানা পর্যায়ে পর্যন্ত 1 ডজন করে অফিসার এই নাটকের অংশীদার, মিনিমাম 1 ডজন করে পুলিশের এসআই কনস্টেবল পর্যন্ত, ওসি পর্যন্ত এরা জড়িত। সবাই না হলেও এই রকমের একটা সেটআপ তাদের ছিল। এবং আমাকে গত নির্বাচনের আগে 3 নভেম্বর আমার কোনো মামলা ওয়ারেন্ট না থাকা সত্ত্বেও আমাকে ডিবি দিয়ে গ্রেপ্তার করে আমাকে 6টা মামলায় চালান করেছে গত এই 23 সালের 3 নভেম্বর। তাহলে এগুলো শিকার আমরা বলতে চাচ্ছি এখন আমি ফাইনালি, যেটা আমাদের উপর যে ক্ষতিগুলো হয়েছে, একদিকে এদের বিচার, সাথে সাথে আইনগুলো আইন সংস্কার এবং আইন যাতে কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, যে আন্দোলনের যে চেতনার কথা সেখানে মনোযোগ দেওয়া দরকার। আইন সংস্কার জরুরি, আইন ওই পর্যায়ে সংস্কার জরুরি যে ভুক্তভোগীদের কাছ থেকে বক্তব্য নিয়ে কোথায় কোথায় হেনস্থা হয়েছে, হ্যারাসমেন্ট হয়েছে, হয়রানি হয়েছে, মিথ্যা মামলার শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে, কি কি কারণে, এগুলোকে এইটা তো আপনি নিজে আমার চেয়ে ভালো বুঝেন এই জিনিসগুলো কিভাবে সাজানো যায়। হাসিনার সময়ের কোনো জঙ্গি মামলা টামলা কোনোটা রাখা যাবে না। হাসিনার সময় কোনো জঙ্গি হামলা, কোনো জঙ্গি প্রস্তুতি, কোনো কিছুই বাংলাদেশে হয় নাই। যদি হইতো এখন আজকে 6 মাস ধরে কোনো জঙ্গি নাই কেন? এখন তো আর জঙ্গিরা অস্ত্র সহ উদ্ধার হয় না। হ্যাঁ, এখন তো মানে মাদ্রাসায় বোমা বানানো হয় না, কই এখন তো কিছু নাই। সো হাসিনার সময় বিডিআর মামলা থেকে শুরু করে যে মামলা, কোনো মামলায় চলবে না। যদি কোনো ব্যাপারে যদি তাদের তদন্ত করতে হয়, নতুন করে মামলা করুক, নতুন করে তদন্ত করুক। এখনকার প্রশাসন এখানে আধা মিনিট বিগত আওয়ামী লীগ সরকারের সময় যে সন্ত্রাস বিরোধী আইনটা তৈরি করা হয়েছিল, এই সন্ত্রাস বিরোধী আইন পুরোটাই ছিল একটা আওয়ামী লীগ সরকারকে বহির্বিশ্বের কাছে জঙ্গি দমনকারী হিসাবে তারা নিজেদেরকে মানে তুলে ধরার জন্য এবং এর মাধ্যমে তাদের বৈধতা তৈরি করার জন্য। এটা পরিষ্কার। এটা যেহেতু আজকে পরিষ্কার হয়ে গেছে, সুতরাং এই সন্ত্রাস বিরোধী আইনটা কেন এখনো বাতিল করা হচ্ছে না? এই সন্ত্রাস বিরোধী আইনটা যদি বাতিল করা হয়ে যায়, তাহলে এই যে 5,000 যারা ভিতরে আছে এবং যারা ইতিপূর্বে জামিন হয়েছে, মামলা হাজিরা দিতে দিতে প্রতি মাসে তাদের অসংখ্য টাকা এবং হয়রানি হচ্ছে, এই লক্ষ লক্ষ মানুষ এবং পরিবার এই একটা মাত্র এই কালো আইন, সন্ত্রাস বিরোধী কালো আইন, এই আইনটাকে অনতি বিলম্বে যেন বাতিল করা হয় এবং এই আইনে যারা গ্রেপ্তার হয়েছিল তাদেরকে যেন মুক্তি দেওয়া হয়, এই দাবিটা আমাদের তুলতে হবে। তাহলে অনেক নিরপরাধ ব্যক্তিরা এই জুলুমের থেকে বাঁচতে পারবে। জি, এখানে যেটা যে ব্লগার গুলো হত্যা করা হয়েছে, যে আপনি জানলেন যে ওকে হত্যা করা হবে, আপনি আমেরিকা থেকে জানলেন, আমরাও এখান থেকে জানতেছি যে অমুকের উপর অমুককে বেশি উপরে এনে এমন ভাবে ক্রাশ করবে এবং এই দায়টা দেবে ইসলামিস্টদের বিরুদ্ধে। এবং ইসলামোফোবিয়া যেটাকে বলা হচ্ছে, যে সেটাকে আমাদের বাংলাদেশে এই ফেসিবাদ কায়েমের জন্য হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। আমি যে কথাটা বলার জন্য এই কথাটা বললাম সেটা হলো যে যতগুলো ব্লগার হত্যা হয়েছে এগুলো তারা করেছে এবং এই প্রত্যেকটি মামলার পুনর্তদন্ত করে আগে যারা হয়রানি শিকার হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে এই মামলা থেকে বাদ দেওয়া এবং পুনর্তদন্তের মাধ্যমে
ওই হাসিনা রেজিমের যারা যারা জড়িত আছে, হাসিনা সহ প্রত্যেকের বিরুদ্ধে মামলা অগ্রসর হওয়া উচিত, এবং এটাই হবে ন্যায় বিচার। জি, আসিফ নজরুল সহ গোয়েন্দা সংস্থা ডক্টর ইউনূস সরকার না, আসলে এই সরকারটা আসিফ নজরুল সরকার। আসিফ নজরুল সরকারকে বলবো যে 10 তারিখের ভেতরে যদি করা না হয়, তাহলে 10 তারিখের পরে দেশের যে কোনো পরিস্থিতির জন্য আপনারাই দেয়, আমাদের দায়টাই নেওয়ার দরকার না। আমরাও দায় নেবো না, আপনারা নিয়েন না। হাসিনা আসুক, ইন্ডিয়া আসুক, যে মনে চায় সে আসুক, আমাদের কোনো সমস্যা নেই। যেইভাবে দেশ চলছে, এই দেশের কোনো সাধারণ কোনো মানুষের কোনো লাভ হয় নাই। শুধু এখন নতুন করে কেউ জেলে যাচ্ছে না আমাদের লোকজন, শুধু এখন নতুন করে হয়তো আগের মতো সেই গুম খুন সেগুলো হচ্ছে না, মানুষ কথা বলতে পারছে, এতটুকু। এর বাইরে কোনো সাধারণ মানুষের কোনো একটা জায়গা যদি বলেন যে কোনো জায়গায় কোনো মানুষ কোনো পাচ্ছে, মানে সুবিধা পাচ্ছে, এটা পাচ্ছে না। যাই আমরা এই জায়গা থেকে বের হইতে চাই। এই দেশে এতগুলো মানুষ রক্ত দিয়েছে, তাদের রক্তের বিনিময়ে যে সুযোগটা এসেছে সেই সুযোগটা যেন হাতছাড়া না হয়, এটাই আমাদের সবার কাছে প্রত্যাশা থাকবে। আর আওয়ামী লীগের কাছে বলবো যে আওয়ামী লীগের ভাইরা দেখেন, আমরা এই যে মানুষগুলির কথা শুনলেন না, আমি দূর থেকে বসে ওনাদের বক্তব্যগুলো শুনলাম, আপনি শুনলেন, এরকম অসংখ্য আলেম, ছোট 6 মাসের বাচ্চা, তাকে সহ বাড়ির ভেতরে বোমা ঢুকিয়ে পুরো বাড়িটা উড়িয়ে দেওয়া হয়েছে। এটা এই দেশে ঘটেছে। বহু আলেম এখন পর্যন্ত তাদের, এই যে মহিবুল্লাহ ভাইয়ের কথা বলি, মহিবুল্লাহ ভাইয়ের মানে উনি যে ঘরে বসে কথা বলছে, ওনার অবস্থাটা দেখছেন। ওনার মতো এরকম যে আলেমরা বের হচ্ছে, সবার সাথেই তো বের হওয়ার পরে আল্লাহ আমাকে সেই সুযোগটা করে দিয়েছেন ওনাদের এইটাকে এইখানে মানে সম্পৃক্ত থাকার। বেশিরভাগই শুনছি কোনো ঘর বাড়িও নাই। এই যে মানুষের অভিশাপ, এই অভিশাপ নিতে পারবেন না। হুমকি দেন, আবার আসবেন, এইবার আইসা সিরা ফেলবেন, খায়া ফেলবেন, আপনি আইসা সিরা ফেলবেন, খায়া ফেলবেন, মানুষ ছাইড়া দিবে? আপনার মনে হয় এই যে ফেরাউন ছিল, ফেরাউন তো আপনারা বলেছেন ফেরাউন সারা জীবন থাকবে, হাসিনা থাকতে আর আওয়ামী লীগরে কেউ সরাইতে সরছে না। আল্লাহ চাইলে বেস্ট প্ল্যানার হচ্ছে সে। আল্লাহ চাইলে আবারও সরাবে, আবার আসবেন, এসে মারবেন, আবারও সরাবে, তারপরে কই যাবেন? আবারও এইভাবেই প্যাদানি খাবেন। সো এই হুমকি ধমকি দিয়া না দিয়া তওবা করেন। এই দেশের আলেমদের উপরে যে নির্যাতন আপনারা চালিয়েছেন, আপনারা শুধু রাজনীতি করেন নাই, সরাসরি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। অতএব ভাই, আমি 2 মিনিট কথা বলবো ভাই, আমরা শেষ করে দিব, একটু তাড়াতাড়ি বলেন, আপনাকে দিয়ে শেষ করি। জি, আমি সর্বশেষ সেটাই বলতে যাচ্ছি, বাংলাদেশের প্রত্যেকটা জঙ্গি নাটকের নেরেটিভ কিন্তু তৈরি করে দিয়েছেন আমাদের সুশীল সমাজ, যেটাকে আমরা প্রথম আলো এবং ডেইলি স্টার, এটাই কিন্তু বাংলাদেশের সুশীল সমাজ, অন্য কেউ না। এই প্রথম আলো, ডেইলি স্টার, এই সমস্ত পত্রিকার যে সমস্ত লোকেরা আছে, যাদের মাথা হাতে চলে, তাদেরকে প্রত্যেককে এক একটা মানহানি মামলা দিয়ে, যতজনের নামে প্রথম আলোতে রিপোর্ট হয়েছে, ডেইলি স্টার রিপোর্ট হয়েছে, প্রত্যেক জনে প্রথম আলোর নামে ডেইলি স্টার একটা একটা করে মানহানি মামলা দেওয়া প্রয়োজন। মামলা দিয়ে তাদেরকে দেশ থেকে এরকম ভাবে নির্মূল করা প্রয়োজন, আগামী ভবিষ্যতে যাতে কেউ যাতে এরকম দেশের ভিতরে থেকে দেশের বিরুদ্ধে চক্রান্ত করবে এরকম যাতে কেউ সুযোগ না পায়। এবং আমি এই ব্যাপারে আপনাদেরকেও সতর্ক করে দিচ্ছি, আমাদের অন্যান্য যারা আছেন, যারা শুনতেছেন, যে দেখেন, বাংলাদেশের ভিতরে থেকে কেউ যদি দেশের বিরুদ্ধে কোনো প্রকার চক্রান্ত করে এবং ইন্ডিয়ার লেলিয়ে দেওয়া কুকুরদের মতো যদি কোনো কাজ করে থাকে এবং ইন্ডিয়াকে এখানে প্রচার প্রসার করার জন্য, স্থায়িত্ব করার জন্য কেউ কোনো কাজ করে থাকে, আমরা কিন্তু সর্বশেষ শক্তি দিয়ে কিন্তু তাদের ভিতরে লড়াই করবো, সেটা জামাত হোক, সেটা বিএনপি হোক। আমরা মার্চের 10 তারিখ পর্যন্ত সময় দিলাম। ডেইলি স্টার, প্রথম আলো এরপরে সময় পাবে না। 32 নম্বরে যেরকম সময় দিয়ে তারপরে যাওয়া হয়েছে না, ডেইলি স্টার, প্রথম আলোকে সামনে সময় দেওয়া হবে না, দেখবেন যে মাটিতে মিশে গিয়েছে। সো খুব সাবধান, এখনো নানান ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে এই প্রথম আলো, ডেইলি স্টার। তো আলেম সমাজের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা আজকে থেকে 1 মাস পরে আবার একটা আলোচনায় আসবো। সেই আলোচনাটা যেন শুধুই সরকারের প্রশংসা করে করার সুযোগ হয়, আমাদের যেন কোনো সমালোচনা করতে না হয়, কিংবা এমন কোনো পরিস্থিতি তৈরি করতে না হয় যে পরিস্থিতিতে সরকার বেকায়দায় পড়বে। সবার কাছে অনুরোধ থাকবে, সরকার, গোয়েন্দা সংস্থা, সবাইকে ভালো থাকেন। আমরা ইনশাল্লাহ এখন যে গুম সেলগুলো এখনো পর্যন্ত উন্মুক্ত করা হয়নি। গত কিছুদিন আমাদের কিছু ভাই এখানে গিয়ে র্যাবের 1-এর সামনে গিয়ে অবস্থান করেছিল। আমরা চাচ্ছি
আগামী 10 তারিখের আগে প্রত্যেকটা গুমসেল উন্মুক্ত করে মানুষকে দেখানো হোক এবং গুমসেলের ভাই নির্যাতনে ভাই ধরেন মানে ঢাকা শহর যদি হিসাব করা হয়, আপনাদের কতগুলো মাদ্রাসা আছে বলেন তো ভাই? ঢাকা শহরে আমাদের প্রায় মানে ছোট বড় মিলে 25,000-এর উপরে মাদ্রাসা আছে। 32 নাম্বার ভাঙছে, কেউ ঠেকাইছে বলেন? তা তো নাই। আপনার মনে হয় যে আমি আর পিনাকি বলছি আর 32 নাম্বার ভেঙে গেছে? আপনার মনে হয়? জনগণ তবে যায় নাই? আপনারা এই অবশ্যই বাংলাদেশের জনগণ মানুষ করেছে এটা। বাংলাদেশের অবশ্যই মানুষ করেছে। সেনাবাহিনী কি গুলি করেছে? সেনাবাহিনী তো এসেছিল, গুলি করেছে আপনাদের? না। ভাই র্যাবে যান না, কালকে যান না, সব উঠায় নিয়ে আসেন, দেখি র্যাবের কে গুলি করে আপনাদেরকে। ইনশাল্লাহ এটাই হবে, এটাই হবে। হবে, কবে হবে এটা? এই সবকিছু আমাদের সোশ্যাল মিডিয়াতে বলে তারপরে করা লাগবে না তো? আপনারা যান না রে ভাই, আপনাদের তো সংগঠন আছে, বিশাল বিশাল সংগঠন, করেন কি আপনারা? আপনি বিডিআর এর দেখেন না, বিডিআর এর কয়জন মানুষ? এই কয়েক হাজার মানুষের পরিবার, তারা কিন্তু আসে, তারা প্রতিটা শুনানিতে এখানে এসে তারা গ্যাদারিং করে। মিডিয়া সেটার খবর করে না, কারণ ক্যান্টনমেন্ট থেকে তো আবার নিষেধ করা আছে। আমি সারা বিডিআর এর খবর আবার কেউ প্রচার করতে চায় না, তো তাদের তারপর আসে। কিন্তু আপনাদের তো কোটি কোটি মানুষ, লক্ষ না কোটি কোটি মানুষ, আপনি বলতেছেন এখন পর্যন্ত ওইখানে আছে। যান না, ভাঙা নিয়ে আসেন, দেখি র্যাব গুলি করুক আপনারে। আপনি জেলখানায় যান না, ইনশাল্লাহ ভাঙা এটাই নিয়ে হবে। আসেন আপনার লোকজন রে। যান না কেন? আপনার তো কিছুই করেন না এখন পর্যন্ত। আমাদের এখান থেকে এসে 1 মাস সময় দেয়া লাগবে কেন? আমাদের এখানে এসে আমরা আলোচনা করা লাগবে না? আপনাদের যাদের আমরা তো ভাই সংগঠন নেই তাদের একটা আলাদা ব্যাপার। আমরা তো দেশের পরিস্থিতি যাতে কোনো প্রকারের এই ঝামেলা না হয়, অস্থিতিশীল না হয়, এটার দিকে তাকে আমরা কিছু করতেছি না, কিন্তু সেটাকে তারা সম্মান দিতেছেন ঠিক উপদেষ্টারা। আছে, আমরা এবার সময় দিলাম 1 মাস। বাংলাদেশের আমার শ্রদ্ধেয় আলেম সমাজ, আপনারা আমাদের মাথার মুকুট। আপনারা এই দেশকে সেই গৌর গোবিন্দ থেকে আজকের অবস্থায় নিয়ে আসার পেছনে আপনাদের রক্ত গিয়েছে সবচাইতে বেশি। অতএব আমরা যেটা আপনাদের কাছে প্রত্যাশা করি, যে ভেতরে যে আলেমরা আছে তাদেরকে সরানো, প্রথম আলো ডেইলি স্টারের ব্যাপারে খুব সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। ইনশাআল্লাহ এটার জন্য আমি আপনাদের সাথে আছি। আমার মতো একজন অধমকে যদি আপনাদের সাথে রাখেন, আমি আপনাদের যে কোনো বিষয়, যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে আমার সর্বোচ্চ আর্থিক, শারীরিক যেইভাবে আপনাদের কাছে দিতে হয় আমি সেইভাবে দেওয়ার জন্য প্রস্তুত আছি। ইনশাআল্লাহ। সবাইকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দর্শক, আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে মুক্তি না দেওয়ার কারণে সকলেই ভারতীয় এজেন্ডা, এবং আসিফ নজরুল্লাহ এই জন্যই কাজ করছে, আলেমদেরকে মুক্তি দিচ্ছে না। আর না হয় যে সমস্ত আলেমদের এখন আছেন তারা সম্পূর্ণ নির্দোষ, তাদেরকে জামিন দেওয়া সাধারণ একটা ব্যাপার, কিন্তু জামিন দেওয়ার পরেও তাদেরকে জেলখানে আটকে রাখা হয়েছে। এটা সম্পূর্ণ ভারতীয় একটা মানে আগ্রাসন এবং ভারতীয় এজেন্ডায়। এবং চট্টগ্রামে একজন মহিলা আলেমদের, বিশেষ করে ভালো মানুষদের সে নির্যাতন করছে এই আদালতে, এই জেলখানার ভিতরে, এরকম তথ্য দিয়েছেন সাংবাদিক ইলিয়াস। তো সব কিছু মিলিয়ে এখনও পর্যন্ত এই কারাগারের ভিতরে ভারতের যে এজেন্ডা তারাই এখনও রয়েছে, যার কারণে মূলত জামিন পাওয়ার পরেও কোনো আলেম বা কোনো মানুষ মুক্তি পাচ্ছে না। এজন্য সংস্কার করার আগে ভিতরে প্রশাসন সংস্কার করা উচিত, যাতে করে একটা কাজ করলে সেই কাজটা সঠিকভাবে তারা করতে পারে।